আপনার নিচের স্ত্রী আপনাকে মেরে ফেলতে চায় কেন? মেঘলা আকাশ, চারদিকে ঘন কালো মেঘ ঘিরে নিয়েছে। সূর্যের কোনো দেখা নেই। মেঘের দল তার ওপর গ্রাস করে তাকে গভীর অতলে ডুবিয়ে দিয়েছে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে ব্যস্তময় শহরটাকে এক নজর দেখে চলেছে নয়ন। সব মানুষরা কাজে ব্যস্ত। নয়ন সব দেখছে, তখনই পেছন থেকে কে যেন কথাটা বলে উঠল। নয়ন কথাটা শুনে পেছনে তাকিয়ে দেখে তার স্বল্প পরিচিতি একটা মুখ তার দিকে তাকিয়ে আছে। নয়ন একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, স্বার্থ, নিজের স্বার্থটা খুঁজেছিল সে। নিজের স্বার্থের জন্য ধ্বংস করে দিয়েছিল আমার পুরো পরিবারকে। সাথে চেয়েছিল আমাকে মেরে ফেলতে, কিন্তু রাখে আল্লাহ মারেকে। স্বার্থটা কি? কিছু কিছু জিনিস অজানা থাকাই ভালো। এই বলে নয়ন একটা মুচকি হেসে ছাদ থেকে নেমে নিজের রুমের দিকে যেতে লাগলো। এতক্ষণ যার সাথে কথা হচ্ছিল তার নাম রিয়া। নয়ন যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের মালিকের মেয়ে। সে হয়তো নয়নকে ভালোবাসে, কিন্তু নয়ন তার ভালোবাসাময় আবেগে জড়াতে চায় না। সে এখন শুধু প্রতিশোধ চায়। নিজের স্ত্রীর থেকে প্রতিশোধ নিতে চায় সে। অবশ্য তার স্ত্রীর সাথে জড়িত ছিল তার পোষা এক দানব লিটন। সে নয়নের সাথে বেইমানি করে তার স্ত্রীর পক্ষ নিয়ে ষড়যন্ত্র করে তার পুরো পরিবারকে মেরেছে। নয়নকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মারেকে। নয়ন খোদার নীলা খেলায় ভাগ্যক্রমে বেঁচে যায়। রাত 8টা বাজতে চলেছে। নয়ন ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশপানে চেয়ে চোখের অশ্রু ফেলতে থাকে। সে নক্ষত্রদের তার পরিবারের লোকজন ভেবে কেঁদে কেঁদে চোখের অশ্রু তার গলা সদ্য জামাটা ভিজিয়ে ফেলেছে। আকাশে আজকে চাঁদের উদয় হয়নি, তাই নক্ষত্রগুলো আজ আলোবিহীন, স্বচ্ছময়। নিচের দিকে চেয়ে দেখে এই ব্যস্তময় যান্ত্রিক শহরটাকে। কেউ বা কাজে ব্যস্ত, কেউ বা নিজের গন্তব্যে পৌঁছতে, কেউ বা পরিস্থিতির শিকার হয়ে নিজেদের যৌবন উৎসর্গ করে দিতে যাচ্ছে বেশ্যামহলে। নয়ন এসব ভাবছে, তখনই একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা ধরতেই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই সব রেডি, আপনি এসে শিকারিকে নেন। আসছি। এই বলে নয়ন তার রুমে গিয়ে কালো প্যান্ট, কোট ও ভূতের মাস্ক পরে নিল। সাথে তার ডায়ারে থাকা 2টা পিস্তল বের করে পকেটে রেখে বেরিয়ে পড়ল প্রতিশোধের রক্তের নেশায় আসক্ত হতে। সে এখন হিংস্র হয়ে গেছে। তার সামনে এখন যে বাধা দিতে আসবে তাকেই ওপরে পাঠিয়ে দেবে। অন্ধকার ঘুটঘুটে ঘর। ঘরের ভেতরে 3টা লোককে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। শিকলে বাঁধা। অন্ধকারের কারণে চেহারাগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না। তারা 3জন হঠাৎই লক্ষ্য করলো তাদের দিকে একটা আগন্তুক এগিয়ে আসছে। এক হাতে পিস্তল, অন্য হাতে চাকু। তারা ভয় পেয়ে যায়। এখান থেকে একটা লোক সাহস করে বলে ফেলে, কে কে তুমি? আমাদের এখানে ধরে নিয়ে এসেছো কেন? তাদের কথা কর্ণপাত না করে আগন্তুকটা সামনের দিকে এগিয়ে এসে একটা চেয়ারে বসে পড়ল। তার হাতে থাকা চাকুটা পকেটে ভরে একটা জ্বলন্ত সিগারেটের মুখে নিয়ে টান টান দিচ্ছে, আর একটু পর পর ওপরের দিকে তাকিয়ে ধোঁয়াগুলো ছাড়ছে। 3টা লোকের মধ্যে একটা লোক এবার উচ্চস্বরে বলে উঠল, ওই কে রে তুই? যদি ভালো চাস তাহলে আমাদের ছেড়ে দে। কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে ছেড়ে দেব। তুই কে রে? আমাদের তোর প্রশ্নের উত্তর দিতে হবে? আমি বেশি কথা বলা পছন্দ করি না। নিজেদেরকে এখান থেকে ছাড়িয়ে নিতে চাইলে প্রশ্নগুলোর উত্তর দে, না হলে এখানেই মেরে পুঁতে দিব। কি প্রশ্ন করবে করো। আগন্তুকটা এবার চেয়ার থেকে উঠে সিগারেটটা শেষবারের মতো একটা টান দিয়ে ধোঁয়াগুলো উপরের দিকে ছুড়ে দিয়ে সবার উদ্দেশ্যে বলে উঠল, তোদের গ্যাংয়ের লিডার লিটন এখন কই আছে? আমরা জানি না। সত্যি করে বলো। আমরা কেউ জানি না যে লিটন ভাই এখন কই আছে, কই থাকে। যদি জানিও তবে তোকে বলবো না। খুবই হাসি পাচ্ছে না তোদের? দাঁড়া, তোদের হাসি বের করছি। এই বলে আগন্তুকটা তার হাতে থাকা পিস্তলটা দিয়ে একজনকে বুকে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দিল। এই দৃশ্যটা দেখে বাকি 2জন ভয়ে চুপসে যায়। আগন্তুকটা উচ্চস্বরে একটি পৈশাচিক হাসি দিয়ে বলে উঠল, কিরে, তোরাও কি এর মতো মরতে চাস নাকি বাঁচতে চাস? প্লিজ আমাদের মেরো না। আমরা শুধু এটুকুই জানি যে লিটন ভাইয়ের এক সঙ্গী এই কলেজে পড়ালেখা করে, সাথে ওখানে নেতাগিরিও করে। ও, নাম কি ওর? রাকিব ভাই, রাকিব। ভেরি ইন্টারেস্টিং নাম, রাকিব ভাই, রাকিব। তবে তোদেরকে বাঁচিয়ে রেখে লাভ নেই, বরং একটু ক্ষতি হবে। শত্রুর বন্ধু শত্রুই হয়।
এই বলে আগন্তুকটা ওই দুজনকেও গুলি করে উচ্চস্বরে হাসতে থাকে আর বলে ওঠে, প্রতিশোধ নিবই, বেঈমানদের শাস্তি দিবই। বেশি দিন তোরা আমার থেকে লুকিয়ে বাঁচতে পারবি না। নিউ রকস্টার মিস্টার লিটন অ্যান্ড মিস্ট বন্যা খান। নয়নের হাসির মাঝে লুকিয়ে আছে অসংখ্য কষ্ট, পরিবারের লোকজনদের হারানোর বেদনা আর প্রিয় মানুষটার বেইমানি। সবার সাথে পারা যায়, কিন্তু প্রিয় সেজে যে গোপনে বুকে ছুরি বসিয়ে দেয় তার সাথে পারা যায় না। অবিশ্বাসী বেইমানির পর্ব ধরা সহজ, কিন্তু বিশ্বাসীদের বেইমানি ধরা বড়ই কঠিন। নয়ন হাসি থামিয়ে বলে ওঠে, আলম, লাশগুলো এই কলেজের মাঠে ফেলে দিয়ে আসবি, আর ওই কলেজের অনার্সে আমার ভর্তি হওয়ার ব্যবস্থা করবি। জি ভাই। আর হ্যাঁ, লাশগুলোর উপরে আমার টাইটেল লিখে দিবি। এই বলে আগন্তুক রক্ত আর হিংস্রের জগৎ থেকে উন্মুক্ত শহরের গম্ভীরের বেশে, যেখানে তাকে কেউ হিংস্র আবার কেউ মায়াহীন বেশে নয়, গম্ভীরময় ভালো ছেলের বেশে চিনবে। তার গম্ভীরময় ভালোবাসা ভেতরে যে একটা রক্তখেকো হিংস্র মায়াহীন লোক আছে তা কেউ জানবে না। নয়ন তার রুমের মধ্যে ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে। হঠাৎ করেই বাইরে চেঁচামেচি আর কান্নার আওয়াজে তার ঘুম ভেঙে গেল। সে ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে ফ্ল্যাশটা অন করে বাল্বটা জ্বালিয়ে বেরিয়ে পড়ল চেঁচামেচির দিকে। চেঁচামেচি ছাদ থেকে আসছে। সে ছাদে গিয়ে দেখে ওখানে বেশ লোকের ভিড়। আস্তে আস্তে ভেতরে খুব নিকটে এসে ভিড় ঠেলে ভেতরে যেতেই দেখে একটা মেয়ের রক্তাক্ত গুলিবদ্ধ লাশ, সাথে মেয়েটার জামা কাপড় ছেঁড়া। দেখেই বোঝা যাচ্ছে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। মেয়েটার মা বাবা গভীর কান্নায় ভেঙে খুনিদের অভিশাপ দিচ্ছে। প্রিয়জন হারার যন্ত্রণা সেই বোঝে যার প্রিয়জন হারিয়েছে। মেয়েটির মা বাবার চোখের অশ্রু কেন জানি আমার সহ্য হচ্ছে না। তাদের কান্না দেখে আমারও মনে পড়ে গেল আমার পরিবারের লোকদের কথা। মায়ের কথা মনে পড়তেই নিজের অজান্তেই চোখ থেকে পড়ে গেল কয়েক ফোঁটা অশ্রু। ওখানে আর না থেকে চলে গেলাম নিজের রুমে। কেন জানি ঘুম আসছে না। হয়তো কোনো অজানা এক স্মৃতির কথা মনে পড়তেছে। তবুও সব স্মৃতিগুলোকে মন থেকে কিছুক্ষণের জন্য দূরে ঠেলে দিয়ে হারিয়ে গেলাম জীবন্ত লাশের আস্তানায়। সকাল 7টায় কারো ডাকে ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে তাকিয়ে যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার সামনে রিয়া দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা তো ভিতর থেকে লাগানো ছিল। তবে রিয়া রুমে কিভাবে প্রবেশ করলো আমি এসব ভাবছি। তখনই রিয়া বলে উঠল, নন, এভাবে কি কেউ দরজা খুলে রেখে ঘুমায়? একে তো এখানে রাতে একজনকে খুন করা হয়েছে। রিয়ার কথাগুলো শুনে আমার রাতের কথা মনে হলো। আরে আমি তো রাতে দরজা বন্ধ করে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমের চোটে দরজা খোলাই রেখেছি। কি ভাবছো এমন করে? আর কখনো দরজা খুলে রেখে ঘুমিয়ে পড়বে না। ওকে। এই বলে বিছানা থেকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে দেখি রিয়া আমার ফোনে কি যেন করছে। আমি দ্রুত গতিতে তার কাছে গিয়ে ফোনটা এক ঝটকায় কেড়ে নিয়ে বললাম, কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার আগে অনুমতি নিতে হয়। আমার অনুমতি নেওয়া লাগবে না। বাই দ্য ওয়ে, আমার নাম্বারটা জানপাকি নামতে সেভ করে রাখলাম। এই বলে রিয়া আমার রুমটা পরিত্যাগ করে ছাদের দিকে হাঁটা ধরলো। আমি ড্রেস চেঞ্জ করে বাইরে একটু ঘুরতে বের হলাম, কিন্তু বাইরে অন্য দিনের চেয়ে যেন আজকে একটু বেশি কোলাহল আর প্রতিটা মানুষের মনে আত্মভয়ের ছাপ। সবাই পত্রিকা আর টেলিভিশন নিয়ে পড়ে আছে। হয়তো আজকে কোনো বিশেষ খবর পত্রিকায় ছাপা হবে, নয়তো রহস্যময় কিছু। আচ্ছা, আবারও কি সেই ছদ্মবেশী মাফিয়া KN এর আবির্ভাব ঘটলো? হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকানে এসে চায়ের কাপ হাতে নিয়ে যেই চুমুক দিতে যাব, অমনি এই কথাটা আমার কানে ভেসে আসলো। আমি একটু মুচকি হেসে চুমুক দিলাম। অপর পাশের একটা বয়স্ক মুরব্বি লোক কিছুটা ভয়ে আতকে উঠে বলতে লাগলো, 4 বছর আগে তো KN এর স্ত্রীকে বাসর রাতে মেরে ফেলে তার গ্যাংটাকে নিজের কবজায় এনে গ্যাংয়ের নাম সহ সব টাইটেল মুছে ফেলে দিয়ে নতুন করে রাজত্ব করেছে। তবে KN কিভাবে ফিরে আসবে? ঠিক এই সেম প্রশ্নটাই এখন সবার মনে আটকে উঠেছে। হয়তো কোনো নতুন গ্যাং KN এর বেশ ধরে আতঙ্ক ছড়াচ্ছে, কিন্তু কেন, কি চাইছে? লোকগুলো KN এর ব্যাপারে এরকম আরো অনেক কিছু কথা বলাবলি করছে। আমি নীরব দর্শক হয়ে ওদের কথা শুনছি আর মুচকি হাসছি। অন্যদিকে লিটন, খোঁজ নাও কারা KN এর নিক নাম ব্যবহার করে দেশে আতঙ্ক ছড়াচ্ছে। বন্যা, আমরা অলরেডি তল্লাশি চালাচ্ছি। খুব শীঘ্রই এই প্রতিপক্ষে ধরা পড়বে। বন্যা ও লিটন আলোচনা করছে, তখনই বন্যার ফোনটা টুং টুং মেসেজের শব্দ বেজে উঠল। বন্যা ফোনটা হাতে নিয়ে মেসেজ অন করতেই তার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। সাথে তার মনের অজান্তেই আতঙ্ক। বন্যা এরকম ভয়াত্মক অবস্থা দেখে লিটন বলে ওঠে, বন্যা, কি হয়েছে? এরকম ভয় পেয়ে আসো কেন?
বন্যার কোনো কথা না বলেই তার ফোনের মেসেজটা লিটনের সামনে মেলে ধরে। আমি আসছি, খুব শীঘ্রই আসছি তোমাদের সাথে পরামর্শ করতে, সাথে প্রতিশোধ নিতে, টুকরো টুকরো করে কেটে রাস্তার কুকুরদের খিদে মেটাতে। মেসেজটি দেখে চমকে উঠল। তাহলে কি সত্যি সত্যি কেএন এর অভিভার হয়েছে? কিন্তু কিভাবে? কেএনকে তো বন্যা নিজের হাতে গুলি করে মেরেছে। আমিও তো তার লাশটাকে কাঁধে করে নিয়ে নদীর ধারে ফেলে দিয়েছি। কিভাবে কেএন বেঁচে উঠল? তার কোনো আত্মীয় নেই যে তার পক্ষে থেকে প্রতিশোধ নিতে আসবে। লিটন এসব ভাবছে, সাথে সাথে বন্যাও। আচ্ছা লিটন, কেউ আমাদের সাথে ফ্ল্যাট করতে চাইছে না তো? বন্যা, যে নম্বর থেকে মেসেজ এসেছে সেই নম্বরে ফোন দাও তো। লিটন, নাম্বার থাকলে তো মেসেজ দিব। মানে? নাম্বার নেই, শুধুই মেসেজটি শো করছে। বন্যা, মনে হচ্ছে প্রতিপক্ষ বেশ চালাক, তবে ওকে খুব শীঘ্রই খুঁজে বের করব। এই বলে লিটন বাইক নিয়ে বেরিয়ে পড়ল তার পুরনো সব গ্যাংয়ের লোকেদের জড়ো করতে, কারণ সে ঘোর বিপদের সংকটে পড়েছে। চায়ের দোকান থেকে বের হয়ে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ছাদে গিয়ে ছাদের এক কোণে ওয়ালের সাথে মাথাটা হেলান দিয়ে বসে ছলনাময় পৃথিবীর ব্যস্তময় যান্ত্রিক শহরটাকে দেখতেছি। এই ছলনাময় পৃথিবীতে কেউ কারো নয়, সবাই টাকার কাছে নত। টাকা যার সুখ শান্তি, গাড়ি বাড়ি সবই তার। এই টাকার জন্য নষ্ট হচ্ছে হাজারো জীবন। তার জন্য দায়ী আমরা সবাই, কারণ টাকাকে আমরা খুব বেশি প্রাধান্য দিই। টাকাকে চেনে না এমন কি কোনো মানুষ পৃথিবীতে আছে? হয়তো কেউ নেই। 2 বছরের বাচ্চাও চেনে টাকা কি, টাকা দিয়ে কি হয়। 5 বছরের বাচ্চাও চাই আমার কাছে যদি অনেক টাকা থাকতো। চাহিদা, সবাই চাহিদা খোঁজে। নিজের চাহিদার জন্য যে অন্য মানুষ না খেয়ে মারা যাচ্ছে বা তার অনেক বড় ক্ষতি হচ্ছে, সেদিকে কারো কোনো দৃষ্টিপাত নেই। সবার দৃষ্টির অগোচরে সবাই টাকা খোঁজে, টাকা। এসব ভাবছি, তখনই পিছন থেকে রিয়া বলে উঠল, নয়ন, আজকে সচ্ছল মেঘলা আকাশ, অনেক সুন্দর তাই না? হয়তো আপনার দৃষ্টি অগোচরে সুন্দর। তোমার কাছে কেমন লাগে? যদি বলি বেদনাদায়ক বা অসহ্যকর। অদ্ভুত তুমি, সাথে তোমার কথাবার্তা। জানেন রিয়া, যার শরীর অসুস্থ ও মন খারাপ, তার কাছে যদি পৃথিবীর সমস্ত সুখ এনে দেন, তবু তার কিছু ভালো লাগবে না, সবই অসহ্যকর লাগবে। আর যার শরীর সুস্থ ও মন ভালো, তার কাছে যদি সব দুঃখ এনে দাও, তবুও সে সবই মানিয়ে নিতে পারবে। শোনো, যে কথা বলার জন্য এসেছি, আব্বু বলেছে আজকে দুপুরে তোমাকে আমাদের বাসায় লাঞ্চ করতে। আসলে নকলে শুনছি না, আব্বু যেতে বলেছে, আসতে হবে। ওকে, যাব। এই তো আমার জানুটা। এই বলে রিয়া চলে গেল। আমি এক গভীর ভাবনায় ডুবে গেলাম। আর হয়তো বেশি দিন রিয়াদের বাসায় টিকতে পারবো না, কারণ রিয়া আমার প্রতি দিন দিন দুর্বল হয়ে পড়ছে। আমি চাই না আমার জীবনে আরো কোনো নারী জড়িয়ে পড়ুক, আর চাই না ছলনার শিকার হতে। তাছাড়া আমি একজন অন্ধকার জীবনের রক্তকে হায় না, যার কাছে কাউকে মারতে কোনো মায়া হয় না। সে কিভাবে কাউকে ভালোবাসতে পারে? বেশ কিছুক্ষণ ছাদে থেকে রুমে গিয়ে গোসল করে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়লাম। দুপুরে 2টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে পাশে তাকিয়ে দেখি রিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকাতেই সে চোখ নামিয়ে বলতে লাগলো, কয়টা বাজে এখন? চলো, আব্বু ডেকেছে। আপনি যান, আমি আসছি। তাড়াতাড়ি আসো। রিয়া চলে গেল। আমি ড্রেস চেঞ্জ করে তার পিছনে পিছনে যেতে লাগলাম। রিয়ারা নিচতলায় থাকে। ওদের ওখানে গিয়ে আঙ্কেল আন্টিকে সালাম দিয়ে খাওয়ার টেবিলে বসলাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। এইরকম টুকটাক কথাবার্তা বলে খাওয়া দাওয়া করলাম। আঙ্কেল বলল, নয়ন, রিয়াকে নিয়ে আজকে একটু শপিংয়ে যেহেতু আমি ব্যস্ত মানুষ, বুঝতেই তো পারছো। জি আঙ্কেল, ঠিক আছে। এই বলে পাশে তাকিয়ে দেখি রিয়ার মুখে বিজয়ের হাসি। আমি সিঁড়ি বেয়ে ছাদে গিয়ে ফোনটা বের করে একটা আননোন নাম্বারে ফোন করলাম। ফোনটা রিং হচ্ছে। ধরতে ওদিক থেকে বলে উঠলো, আসসালামু আলাইকুম ভাই। ওয়েলকাম আলম। নির্জন জায়গায় 2টা বাসা ভাড়া নাও, একটা ছোট আর একটা বড়। 2টা বাসা যেন একটু কাছাকাছি থাকে। আর আজকে রাত 9টায় আমার দেওয়া লোকেশনে গাড়ি নিয়ে চলে আসবি। ওকে, লোকেশনটা পাঠিয়ে দেন। সময় মতো পাঠাই দেব। এই বলে ফোনটা কেটে দিলাম। বিকাল 4টা বাজতে চলেছে। রিয়াকে নিয়ে শপিং মলে ঢুকলাম। সহস্র লোকের ভিড়, সাথে কোলাহল। আমার কাছে এই মুহূর্ত অনেকটা অপছন্দনীয়। চারপাশে শুধু জোড়ায় জোড়ায় কাপড় দেখতেছে। মেয়েদের একটাই স্বভাব, তাদের সহজে কোনো কিছু পছন্দ হয় না। এইটা ছেড়ে ওইটা নেব, ওইটা ছেড়ে এইটা নেব, অসহ্যকর। রিয়া আমাকে দাঁড় করিয়ে শাড়ি দেখতেছে। আমি চারপাশটা তাকিয়ে তাকিয়ে দেখতেছি। মনে পড়ে গেল বন্যার সাথে শপিং এর কথা। বন্যাকে নিয়ে শপিং এ একটা দোকানে শাড়ি দেখতেছি। আমি বন্যাকে বললাম, বন্যা এই নীল শাড়িটা নাও।
তোমাকে বেশ মানাবে। এই হলুদ গেঞ্জিটা দেখো, তোমাকে অনেক ভালো মানাবে। আরে আগে এই নীল শাড়িটা দেখো। দেখেছি, তুমি যেহেতু পছন্দ করেছো তবে অনেক সুন্দর হবে। মামা, ওই হলুদ গেঞ্জি আর নীল শাড়িটা প্যাক করে দিন। দেখো তো নয় কোন শাড়িটা সুন্দর। বন্যার সাথে ঘটে যাওয়া স্মৃতিগুলোর কথা ভাবতেছি, তখনই রিয়া কথাটা বলে উঠলো। শাড়িগুলোর দিকে তাকিয়ে দেখে লাল, নীল, হলুদ, রঙিন এরকম অনেক কালারের শাড়ি। আপনার শাড়ি আপনি পছন্দ করবে, আমার পছন্দ আপনার নাও হতে পারে। আরে দেখো তো। আমি নীল শাড়িটা হাতে নিয়ে রিয়ার দিকে এগিয়ে দিয়ে বললাম, নীল শাড়ি আমার বেশ পছন্দ, এবার আপনার ইচ্ছা। মামা নীল শাড়িটা প্যাক করে দিন। রিয়া শাড়িটা নিয়ে সাথে আরো বেশ কিছু প্রয়োজনীয় কাপড় কিনলো, সাথে আমার জন্য শার্ট প্যান্ট। গাড়িতে গিয়ে বসলাম। এখন প্রায় 6টা বাজতে চলেছে। রিয়া গাড়ি চালিয়ে একটা নদীর তীরে এসে দাঁড় করালো। দুজন গাড়ি থেকে নেমে নদীর থেকে কিছুটা দূরে চাপা ঘাসের নিচে বসলাম। এখানে কেন আসলেন? জায়গাটা আমার বেশ পছন্দের, মন খারাপ থাকলে এখানে আসি। আজও বুঝি মন খারাপ? না আছে নয়ন, তুমি কি বোঝো না আমি তোমায় বড্ড বেশি ভালোবাসি। আমি তোমাকে হারাতে চাই না। রিয়ার কথা শুনে হতভম্ব হয়ে পাশে থাকা একটা ছোট ঢিল তুলে পানিতে মেরে বলতে লাগলাম, রিয়া, আমার কাছে আর ভালোবাসা নামক শব্দটা শোভা পায় না। বেদনায় ভরা আমার মন, সাথে চাপা অনুভূতি। ভালোবাসা নামক অনুভূতিটা চাপা পড়ে গেছে, শুধু ছেয়ে আছে প্রতিশোধের আগুন। আমার ভালোবাসা দিয়ে তোমার মনটাকে বেদনা মুক্ত করে দিতে চাই, একটু সুযোগ দেওয়া যাবে? হয়তো সেটা কোনোভাবেই সম্ভব নয়। এই বলে বসা থেকে উঠে নদীর খুব নিকটে গিয়ে অন্ধকারময় সন্ধ্যাস্তে ঝাপসা ঝাপসা পরিচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলাম, ক্লান্তিতে ভরা আমার এই মন, বুকে প্রতিশোধের আগুন। ভালোবাসা নেই আর এই বুকে আছে শুধু আগুন। ছলনা করে মারল বুকে ছুরি, হতভম্ব আমি তার কর্মকাণ্ডই। সে তো বাসিনি আমায় ভালো, শুধু শুধু জড়াইছে তার মায়ায়। হ্যাঁ, আমি তো পাগল ছিলাম তার ওই ছলনায়। কেন সে করলো ছলনা, ভেঙে রঙিন মায়া? নন, তাকে কি ভুলে যাওয়া যায় না? তাকে ভুলে যাওয়া যায়, তবে তার দেওয়া স্মৃতিগুলো কেন? তাছাড়া সে আমার মা, বোন আর প্রিয় বন্ধু মামুনকেও মেরে ফেলেছে। সে এখন কোথায় আছে জানো? না, তবে তাকে খুঁজে বের করে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াবো। তাহলে তুমি ভবিষ্যতের খুনি। রিয়ার কথার কোনো জবাব না দিয়ে বড় একটা নিঃশ্বাস ছেড়ে বললাম, চারদিকে অন্ধকার পড়ে গেছে, বাসায় চলেন। চলো। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ব্যাগ গুছিয়ে রিয়ার জন্য একটা চিঠি লিখে টেবিলে রেখে আলমকে ফোন দিলাম। আলম, গাড়ি নিয়ে ফ্ল্যাটের নিচে অপেক্ষা করো, আমি আসতেছি। ওকে ভাই। ফোনটা কেটে দিয়ে চারপাশে উকি দিয়ে দেখলাম রিয়া আছে কিনা। নেই রিয়া। ব্যাগটা নিয়ে ফ্ল্যাটের নিচে এসে দেখি আলম গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়িতে গিয়ে বসতেই গাড়িটা চলতে লাগলো। প্রায় 1 ঘন্টার মধ্যে নিকটতম স্থানে পৌঁছালাম। ভাই, নামে এই বাসাটা নিয়েছি। ঠিক আছে। বাসার ভিতরে ঢুকে দেখি 4টা রুম। আমি মাঝের একটা রুমে নিজের থাকার সমস্ত ব্যবস্থা করে শুয়ে আছি। হঠাৎ করেই আলম আমার কাছে এসে বলে উঠল, ভাই, মাসুমদেরও কি এখানে আসতে বলবো? সময় হলে আমি ওদের ডেকে নেব, তুমি পাশের রুমে থেকো। আপনাকে কলেজে ভর্তি করানো হয়েছে। গুড। তুমি যেন এবার বিবিএ পরীক্ষা দেবে? ভাই, ওই সেম কলেজ থেকে। ও, এখন যাও ঘুমাও। ভাই। আলম চলে গেল। আমি ঘুমাতে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। মা, বোন আর মামুনের কথা মনে পড়ছে। বোনটা কেমনে পারলো আমার সাথে এমন করতে? কি ক্ষতি করেছি ওর? ওকে তো নিজের চেয়ে খুব বেশি ভালোবাসতাম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। নতুন কলেজের আজকে প্রথম দিন। বাইক নিয়ে কলেজের দিকে যাচ্ছি। কলেজের গেট দিয়ে কলেজে প্রবেশ করতেই দেখি চারপাশে অনেক ছাত্রছাত্রী। তবে অন্য কলেজের থেকে এই কলেজে এক অন্য দৃশ্য আমার চোখে পড়ল। চারদিকে কাফেল, অর্থাৎ প্রেমিক প্রেমিকার মতো ছাত্রছাত্রীরা জোড়ায় জোড়ায় গল্প করতেছে। আমি বাইকটা পার্ক করে ক্লাসে গিয়ে সেকেন্ড বেঞ্চটা ফাঁকা দেখে সেখানে বসতেই একটা মেয়ে বলতে লাগলো, আরে এখানে বসছো কেন? সিটটা ফাঁকা দেখলাম তাই বসছি। ওখানে অনেক আগেই অন্য ছাত্র বসেছে। ও, তুমি কি এই কলেজে নতুন? আজকেই প্রথম এই কলেজে আসলাম। নাম কি তোমার? নয়ন আলী। আপনার নাম? ফারিয়া জান্নাত। আমাকে তুমি করে বলতে পারো, এমনিতেই আমরা সেম ক্লাসে পড়ি। ওকে, ধন্যবাদ। এই বলে পিছনের একটা সিটে গিয়ে বসলাম। ইতিমধ্যে স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো। হঠাৎ করে পিছন থেকে কে যেন একটা কাগজ নিয়ে স্যারের মাঝের পা বরাবর একটা ঢিল ছুড়ল। স্যার রাগী দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে বলতে লাগলো, কোন বেয়াদবে কাগজ ছুড়লো? তাড়াতাড়ি দাঁড়াও, নাহলে পরে জানতে পারলে মেরে গায়ে চামড়া তুলে নেব। কেউ দাঁড়ালো না।
কিন্তু আমি বেশভাবে লক্ষ্য করলাম পিছনের সিটের একটা ছেলে মুচকি মুচকি হাসতেছে। হঠাৎ আমার চোখ পড়ল আমার পাশে থাকা একটা কাগজের দিকে। স্যারের ঢিল দেওয়া কাগজ আর এই কাগজটা সেম একটি রকমের, তাই দাঁড়িয়ে কাগজটা হাতে নিয়ে স্যারকে ডাক দিলাম। স্যার। আমি দাঁড়াতে স্যার সহ সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। স্যার রাগী লুক নিয়ে আমাকে বলল, তার মানে তুই এসব করেছিস? আয় এদিকে আমার কাছে আয়। আমি কিছুই বুঝলাম না। স্যারের কাছে যেতেই স্যার বলতে লাগলো, এই বেদব, ক্লাস না করে ক্লাসে ফাজলামো করা হচ্ছে? তেমন কিছু না স্যার, এই কাগজটা দেখেন। স্যার আমার থেকে কাগজটা নিয়ে কাগজটা মিলে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে টেবিলের কাছে গিয়ে বেতটা নিয়ে সোজা আমার পিঠে মারতে লাগলো আর বলতে লাগলো, বেদবের একটা সীমা আছে, আর এসব করবি বল? আমি কিছুই বুঝতে পারলাম না স্যার কেন আমায় মারছে। স্যারকে বললাম, দেখুন স্যার, আমি কিছুই বুঝতেছি না যে আপনি আমায় কেন মারছেন। কিছুই বুঝতেছিস না? এই নে কাগজটা, দেখ কি। স্যারের থেকে কাগজটা হাতে নিয়ে যা দেখলাম তা দেখেই অবাক, কারণ কাগজটিতে লেখা আছে, স্যার আপনার মেয়েকে বড্ড বেশি ভালোবাসি। এবারের মতো মাফ করে দিলাম, যাও সিটে গিয়ে বসো। আমি মাথাটা নিচু করে সিটে গিয়ে বসলাম। লক্ষ্য করলাম আমার পিছনের সিটে থাকা ছেলেগুলো হাসিতে গড়াগড়ি খাচ্ছে। আমি মাথাটা নিচু করে বসে আছি। স্যার ক্লাস করাতে লাগলো। আচ্ছা বলো তো, মানুষ খারাপ পর্যায়ে কখন যায়? স্যার পড়ার মাঝে এই প্রশ্নটা সবার দিকে ছুড়ে দিলেন। সবাই নিজেদের মতো বসে আছে, কেউই দাঁড়াচ্ছে না। স্যার সবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার বলতে লাগলো, ফারিয়া যেহেতু ক্লাসের ফার্স্ট গার্ল, তাই সে বলবে। স্যার, একটা মানুষের উপর যখন টাকা নামক বস্তুটা আকর্ষণীয় হয় তখন সে খারাপ পর্যায়ে যায়। শুধু এইটুকুই? আর কেউ বলবে? সবাই বসে আছে। স্যার সবার দিকে এক এক করে তাকাচ্ছে। হঠাৎ পেছনের বেঞ্চ থেকে কেউ একজন দাঁড়ানো, সবাই তার দিকে তাকিয়ে আছে। সে আর কেউ নয়, সে ক্লাসের হাসির তামাশার ছেলেটি। স্যার শুধু টাকার কারণে একটা মানুষ কখনো খারাপ হতে পারে না। পরিবারের অবহেলা, প্রিয়জনের থেকে মিথ্যা আশ্বাস, সমাজের মানুষের অনৈতিক আচরণ ও প্রিয় মানুষদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য একটা মানুষ খারাপ অনৈতিক কাজে লিপ্ত হতে পারে। স্যার আমরা কিছু কিছু মানুষ খুবই নিকৃষ্ট। সমাজে প্রবাসীর লোকেরা গরিব অশিক্ষিত লোকদের ভুলিয়ে ভালিয়ে জমি জায়গা সহ টাকাও মেরে খাচ্ছে। সাথে সরকারের দেওয়া মাসিক ও বাৎসরিক ইলাপগুলো টাকার বিনিময়ে বিক্রি করছে। এতে সমাজের গরিব অশিক্ষিত অসহায় মানুষগুলো খিদের চোটে পেটের দায়ে খারাপ অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ছে। স্যার তারা যদি চুরি করতে গিয়ে ধরা খেয়ে বলে আমি পেটের দায়ে চুরি করছি, তার জবাবের আমরা কি উত্তর দেব বলেন তো? কথাগুলো এক নিঃশ্বাসে বলে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছি। সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। এতক্ষণে যাকে দেখে সবাই হাসতে ছিল, এখন তাকে দেখে সবাই চুপ করে আছে। তোমার কথায় যুক্তি আছেই বটে, তবে যারা পেটের দায়ে চুরি করে তাদের বলার মতো কিছু না থাকলেও সমাজে কিছু নিকৃষ্ট প্রভাবশালী লোকেরা তাদের কষ্টটাকে অবজ্ঞা করে ঠিকই তাকে শাস্তি দেবে, সাথে তাদের কাছ থেকে সংশোধনের নাম করে টাকা মেরে খাবে। হ্যাঁ স্যার, পৃথিবীটা বড়ই অদ্ভুত। সবাই নিজের স্বার্থ, শুধু স্বার্থটাই বোঝে। হ্যাঁ, এই কারণে পৃথিবীটা আজ ধ্বংসের দিকে। তোমার নাম কি? ক্লাসে নতুন দেখছি। আমার নাম নয়ন আলী, কলেজে নতুন। ও, বসো। আমি বসলাম। স্যার ক্লাস করিয়ে চলে গেলে নতুন স্যার এসে ক্লাস করাতে লাগলেন। একে একে সব কয়টি ক্লাস শেষ করে বাইরে বের হয়ে বাইকের দিকে যাচ্ছি। তখনই কেউ একজন পিছন থেকে ডাক দিল, হ্যালো মিস্টার নয়ন। কথাটা শোনা মাত্রই দাঁড়িয়ে পড়লাম। পিছনে তাকিয়ে দেখি ফারিয়া নামের মেয়েটা আমার দিকে আসছে। আমার কাছে এসে ফারিয়া বলতে লাগলো, কেমন লাগলো কলেজটা? অনেক ভালো। আমি জানি সকালের ওই কাজটা তোমার নয়, রায়হান আর লাভলুরা মিলে তোমাকে ফাঁসিয়েছে। পিছনের ছেলে দুইটাই। হ্যাঁ, ওদের থেকে দূরে থাকবে, ওরা ভালো না, প্রতিদিন কারো না কারোর সাথে ঝামেলা করেই। ওকে, ভালো থাকবেন। এই বলে বাইকের দিকে যাব, আবারও ফারিয়া ডাক দিয়ে বলল, তোমার ফোন নাম্বারটা দাও তো। কেন? নাম্বার দিয়ে কি করবেন? আমরা তো ক্লাসমেট, তাই আমাদের সবার ফোন নাম্বার সবার কাছে থাকা জরুরি। হয়তো কালকে আমি ক্লাসে নাও আসতে পারি, তখন তোমাকে ফোন করে পরের দিনের পড়াটা দেখে নিতে পারবো। ওকে নাও, 0131। ওকে, ধন্যবাদ। এই বলে ফারিয়া চলে গেল। আমি বাইকটা নিয়ে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে আছি। তখনই আলম এসে বলল, ভাই, এই শহরের দল মতিন নামে এক সিক্রেট রকস্টার ফেসবুকে আপনারে নিয়ে স্ট্যাটাস লিখেছে যে ওই এনকে তুই যেই হোস না কেন আমার কাছে তুই পাতি মাস্তান, যাকে বলে টোকাই। সবাই তোকে ভয় পেলেও আমি ভয় পাই না। যদি সাহস থাকে তাহলে আমার সাথে পাঙ্গা ল। আলমের মুখে ডন মাতিনের কথাটা শুনে কেন জানি হাসি পাচ্ছে আমার। আমাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস।
ও হয়তো KN-কে চিনে না, KN-কে তার হিংস্রতা কেমন। দিনের KN আর রাতের KN এর মধ্যে হাজার পরিমাণ তফাৎ। দিনের গভীরময় শান্ত ছেলেটা রক্ত খাওয়া মায়াহীন হায়েনা। আলম, আমার ব্যাগে থাকা ল্যাপটপটা বের করে আনো তো। ভাই। আলম ল্যাপটপটা আমার কাছে নিয়ে আসলো। আমি ল্যাপটপটা অন করে ডার্ক ওয়েবে ঢুকলাম। ডার্ক ওয়েব হয়তো আপনারা সবাই চিনেন বা আপনাদের সবার সেই ধারণা আছে। হ্যাকিং জগতের অন্যতম নাম ডার্ক ওয়েব। ডার্ক ওয়েবে প্রবেশ করে আমার নিজের তৈরি KN নামের সাইটে প্রবেশ করলাম। প্রায় 4 বছর পর প্রবেশ করে আলমকে বললাম, আলম, ডন মাদিনের আইডির লিঙ্কটা কপি করে আমার ইনবক্সে পেস্ট করো। ভাই করেছি, কিন্তু কেন ভাই? ওর আইডি সহ ওর কাছে থাকা সমস্ত CCTV হ্যাক করব। কিন্তু কিভাবে? ল্যাপটপের দিকে মনোযোগী হও। আলম আমার কথা মতো ডন মাদিনের আইডির লিঙ্ক আমার ইনবক্সে দিল। আমি সেটা কপি করে ডার্ক ওয়েবের আমার তৈরি করা সাইটের হ্যাকিং ক্রোমরেয়ার ফাঁকা ঘরে পেস্ট করা মাত্রই ডন মার্টিনের ফোনে একটা SMS গেল। হ্যালো ডন মার্টিন দ্য রকস্টার, তোমার বউ ও ছোট বাচ্চাটা এখন আমার কাছে, সি মোর। ডন মার্টিন এই SMSটা দেখেই ভয়ে আঁতকে ওঠে। সে দ্রুত সি মোর এ চাপ দিতেই দেখে মেসেজটা উধাও। সে এবার আরো বেশি ভয় পেয়ে গেল। সে বুঝতেছে না তার সাথে কি হচ্ছে। এখনই সে মেসেজটা দেখলো, এখনই কি করে ডিলিট হলো? সে তো ডিলিট করেনি। সে এসব ভেবে তার স্ত্রীকে ফোন করে বলল, তারা কি ঠিক আছে? তার স্ত্রী বলল, আমরা ঠিক আছি। সে এবার শান্ত হলো। কয়েক মিনিট অপেক্ষা করার পর আমার কাছে একটা নোটিফিকেশন এলো। সেখানে ডন মার্টিনের ফেসবুকের সমস্ত ডিটেলস সহ তার ফোনটা আমার নিজের আওতায় আনার পরামর্শ। আমি তাড়াতাড়ি আমার ফোনটা বের করে ডন মার্টিনের আইডিটা আমার ফোনে লগ ইন করলাম। তার আইডিতে পোস্ট করলাম, KN, আমাকে ক্ষমা করে দিন। আপনার সাথে বেয়াদবির জন্য আমি আপনাকে না চিনি বড় বড় কথাগুলো বলে ফেলেছি। প্লিজ ক্ষমা করে দিন। ভাই আপনি তো পুরোই জিনিয়াস। শালা ডন মতিন বেশি উড়ছিল এখন তো ওর উড়ার ডানাটা ভেঙে দিলেন। এখন করবে কি? হ্যাঁ বেশি উড়ছিল, এখন আর পারবে না। ভাই রাকিব নামে ছেলেটা আজকে দেখতে পেয়েছিল কলেজে। সে কলেজের মেয়েদের প্রতিদিন টিচিং করে। তাই নাকি? ওই রাকিবকেই তো আমার দরকার। কালকে ওকে আমায় দেখিয়ে দিবি, আর ওর ব্যাপারে খোঁজ খবর নে। ওর সব ডিটেলস আমার চাই। ওকে ভাই। এই বলে আলম আমার রুম থেকে বেরিয়ে গেল। আমি ড্রেস চেঞ্জ করে বাইরে বের হয়ে আমার কাছাকাছি একটা নদীর কাছে গেলাম। চারিদিকে শুনশান নীরবতা। নদীর এদিকে কোনো লোক নেই, জনমানব শূন্যতা বললেই চলে। নদীটা বেশ চওড়া, এই কুল থেকে ও কুল দেখা অসম্ভব। মেঘলা আকাশ, ঘন মেঘ এসে সূর্যকে আড়াল করে রেখেছে। নীল আকাশ, লাল টকটকে রক্ত ছিটে ফোটায় ছড়িয়ে গেছে। চারপাশটাও জনমানব শূন্য। হালকা বাতাস, আবহাওয়াটাও আমার বেশ পছন্দের। সব মিলিয়ে আমার কাছে যেন চারপাশটা কোনো এক চিত্রশিল্পীর ছবির মতো মনে হচ্ছে এইখানে যদি সময়টা থমকে যেত। তখনই মনে পড়ে গেল বন্যার কথা। বন্যা আর আমি একদিন তিস্তা নদীর কিনারে শক্ত কাঠের তক্তায় বসে মেঘলা আকাশ সাথে নদীর তীর থেকে আসা হালকা বাতাসের আবহাওয়াটা অনুভব করছি। বাতাস আসায় বন্যার মাথার চুলগুলো উড়ে এসে তার মুখে পড়ছে। বুঝতে পারতেছি চুলগুলো মুখে উড়ে এসে পড়ায় সে অস্বস্তি বোধ করছে। তাই তার চুলগুলো আস্তে করে তার কানের গোড়ায় বসিয়ে দিয়ে বললাম, আবহাওয়াটা বেশ পছন্দের। যদি সময়টা এখানে থমকে যেত তাহলে কতই না ভালো হতো। সময়টা বড়ই বেমানান লাগে আমার কাছে। কখন যে কোন সময় আসে তার ঠিক নেই। ঠিকই বলেছ। আজকে হয়তো তোমার এই পছন্দময় আবহাওয়ার মাঝে আমি আছি, কিন্তু অন্য কোনো দিন হয়তো নাও থাকতে পারি। সেদিন তোমার কেমন অনুভূতি হবে? যেদিন তুমি আমার পাশে না থেকে এই পছন্দময় আবহাওয়াটা থাকে, সেদিন হয়তো আমার মনে হবে কারো শূন্যতা হয়তো এখনো রয়ে গেছে। বন্যার সাথে ঘটে যাওয়া কথাটা মনে হতেই নিজের অজান্তেই চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কেন বন্যা আমার সাথে এমন ছলনা করলো? কি কমতি ছিল আমার? শুধুমাত্র নিজের স্বার্থের জন্য এমন করতে পারলো সে? ভাবতেই যেন তার প্রতি কঠোর ঘৃণা বোধ করছি। নারীদের ছলনা বড়ই অদ্ভুত। না তার ছলনা ধরা যায়, না বোঝা যায়। শুধু মনে হয় হয়তো সেও আমায় প্রচুর ভালোবাসে। হাতটা বাঁকিয়ে নদীর একটুখানি পানি হাতে নিয়ে আবার নদীতে ফেলে দিলাম। কেন জানি পানিগুলো হাতে নিতে মনে চাইলো, তাই এমনটা করলাম। আর চিৎকার করে বলতে ইচ্ছে করছে, সময়, তুমি তো বড্ড বেহায়া। এক এক ধরন তোমার। কখনো কখনো শুকানো, কখনো অস্বস্তির ছায়া, কখনো কখনো মিল দাও তুমি মনের মিলত হওয়া নারী। কখনো কখনো ফেলতে হয় চোখের অশ্রু স্ফুট সারি,
কখনো কখনো পরিস্থিতির ন্যায় এনে দাও প্রিয় লোকগুলোকে। কিছুদিন পর আবার কেড়ে দিয়ে কষ্টে ফেলে মুখে। চাই না আর এমন সময়, এখনই যাক সবকিছু থমকে। বন্ধ করতে চাই স্ফুট অশ্রুর সময় দিয়ে সবাইকে চমকে। ডন মাতিন চেয়ারের সাথে মাথাটা হেলান দিয়ে বসে আছে। হঠাৎ করে তার ডান হাত রকি দৌড়ে এসে বলতে লাগলো, ভাই, আপনি কি সত্যি কেএন এর কাছে ক্ষমা চেয়েছেন? রকির এরূপ কথায় ডন মার্টিন অবাক। সে বুঝছে না যে রকি কি বলছে। সে কি পাগল হয়েছে? সে আমায় চিনে না আমি কে? আমি কেন কেএন এর কাছে ক্ষমা চাইবো? রকি, তুমি কি বলছো এইসব? আমি কেন কেএন এর কাছে ক্ষমা চাইবো? তাহলে আপনি যে ফেসবুকে তাকে নিয়ে ক্ষমার দৃষ্টি প্রকাশ করেছেন? আমি ফেসবুকে কেএনকে নিয়ে ক্ষমার দৃষ্টির কথা পোষণ করব? পাগল হয়েছো তুমি? এই বলে ডন মার্টিন ফেসবুকে ঢুকে তার প্রোফাইলে ঢুকতেই অবাক, কারণ তার আইডি দ্বারা এনকের কাছে ক্ষমার আবেদন পোস্ট করা হয়েছে। সে তো এইরকম স্ট্যাটাস পোস্ট করেনি, তবে কিভাবে এমনটা হলো? কেউ কি আমার আইডি হ্যাক করেছে? কিন্তু কিভাবে হ্যাক করবে, কারণ তা দুফেক্ট অন করা ছিল। হ্যাক হলে অ্যালার্ম বা তার ফোনে SMS আসবে। ডন মার্টিন এসব ভাবছে, তখনই তার মনে পড়ে গেল কিছুক্ষণ আগের কথা। তারা ফোনের ফ্ল্যাশ নাম্বার থেকে SMS এসেছিল এবং নিজের থেকে SMSটা উধাও বা ডিলিট হয়ে গেছে। এই ঘটনার সাথে কি ফেসবুকের স্ট্যাটাসটার কোনো সম্পর্ক আছে? আছে বটে। সে দ্রুত তার আইডিটা ফেসবুকের থেকে রিমুভ করার প্রতিশ্রুতি নিল। সে তার আইডিটা রিমুভ করে জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। রকি, আমার মনে হচ্ছে কেএন কোনো সাধারণ কিলার নয়, ও মনে হয় হ্যাকার। আমার আইডি ও হ্যাক করে এমন স্ট্যাটাস পোস্ট করেছে। কিন্তু কিভাবে সে আপনার আইডিটা হ্যাক করেছে? আপনার আইডিতে তো অনেক সিকিউরিটি অন করা, কিভাবে এটা সম্ভব? রকি, সবই সম্ভব। ডার্ক ওয়েব ব্যবহার করে এমনটা করা হয়েছে। ডন মার্টিন আর রকি একে অপরের সাথে এনকে নিয়ে কথা বলছে। তখনই হঠাৎ করে ডন মার্টিনের কাছে ফ্যাক্ট নাম্বার, অর্থাৎ নাম্বার ছাড়াই ফোনে একটা কল আসলো। তা দেখে সে সহ রকিও অবাক হয়ে যায়। ডন মার্টিন ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে শুনতে পেল, হ্যালো রকস্টার দ্য মার্টিন, আই এম কেএন দ্য রকস্টার। আশা করি চিন্তা বেশি কষ্ট হচ্ছে না। শোনো, কেএন কখনো কারোর সাথে যেচে পড়ে ঝামেলায় জড়ায় না, আর যার সাথে ঝামেলায় জড়ায় তার রক্তাক্ত শরীর না দেখে কখনো থেমে থাকে না। বাই দ্য ওয়ে, এখনো বলছি, আমার সাথে লাগতে এসো না, পুরো ছাই হয়ে যাবে। তুই আমাকে চিনিস না আমি কে? তুই যদি চলিস ডালে ডালে, তাহলে বুঝে নিবি আমি চলি পাতায় পাতায়। আর আমি জানি তুই হলি ফ্যাক্ট কেএন। আসল কেএনকে তার স্ত্রী 4 বছর আগেই মেরে ফেলেছিল। বাঁচা মারা সবই উপরওয়ালার ইচ্ছে। আর হ্যাঁ, আমি আসল কেএন। শুন, তুই যেহেতু আমার সাথে ঝামেলায় জড়াতে চাস, তবে শুন, তোর মৃত্যু খুবই নিকটে। এই বলে এনকে ফোনটা কেটে দিল। ডন মার্টিন চিন্তায় পড়ে গেল। সে কখনোই কারোর সাথে আপোষ করেনি, তাই সে এবারও এনকের সাথে আপোষ করবে না। আপোষ করে তো ভিতুরা, যার মৃত্যুকে ভয় পায়। মৃত্যু অনিবার্য, তাকে ভালোবাসাই শ্রেয় বা উত্তম। রাত 8টা বাজতে চলেছে। চারিদিকে অন্ধকার ছেয়ে গেছে, সাথে জায়গাটাও নির্জন। পাশেই ঘন জঙ্গল। সেখান থেকে ভেসে আসছে ঝিরি ঝিরি পোকার আনাগোনার কণ্ঠস্বর, সাথে শিয়ালের হুক্কা হুয়া ডাক। আমি একা একা হাঁটতেছি, উদ্দেশ্য বাসায় যাওয়া। ফোনটা বের করে ফ্ল্যাশটা অন করে সাথে স্যামস ভাইয়ের তুই বড় বেঈমান রে মাইয়া, তুই বড় বেঈমান রে গানটি ছেড়ে দিলাম। গান শুনছি আর হাঁটতেছি। হঠাৎ করে একটা অপরিচিত মেয়ে আমার সামনে এসে বলতে লাগলো, আজকে হয়তো আপনি একাই এসেছেন, তাই না? যা করার খুব তাড়াতাড়ি করুন, বেশি সময় আজকে হাতে নেই। এ বলে মেয়েটা নিজের কাপড় খুলতে লাগলো। আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। কে এই মেয়ে? কি এসব আবল তাবল বলছে? আমি মেয়েটাকে বললাম, আরে আজব তো, কাপড় খুলছেন কেন? আর কে আপনি? আরে এসব জানতে নেই, আমি জানি আপনি ভয় পাচ্ছেন। কোনো ভয় নেই, এদিকে তেমন কেউই আসে না। আপনি আমাকে ভুল ভাবছেন, আমি তো এদিকে ঘুরতে এসেছিলাম। ও, তাহলে আজকে কেউই আসেনি? ধুর, হাতে টাকাও নেই। আপনি কে? বাসা কোথায়? আমার নাম মোনালিসা, রাতের পরিয়ার, দিনে মানুষদের কাছে ছলনাময়ী বেশ্যা। বাসার কথা না জানলেও চলবে। আপনার নাম কি? আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটার চোখ জোড়া বলে দিচ্ছে তার মনে অনেক অপ্রকাশিত কষ্ট জমাট বেঁধে রয়েছে। সে প্রতি রাতে নতুন নতুন পুরুষদের ভোগান্তিক হয়। আজকেও সে এসেছে নতুন কোনো মানুষের ভোগান্তিক হতে, কিন্তু ভাগ্যক্রমে আমার সাথে দেখা। আমার নাম নয়ন আলী। আচ্ছা, প্রতিদিন কি এখানে আসা হয় আপনার?
পরিবারের সবার মুখে খাবার জোগানোর জন্য প্রতিদিন আসতে হয়। এসব না করে কাজ করতেও তো পারেন। কাজ? হাসালেন। কাজ আমায় কে দেবে? অনেক ঘুরেছি মানুষের বাসায় বাসায়, সাথে অনেক হোটেল রেস্টুরেন্টে, কিন্তু ভাগ্যক্রমে ব্যর্থ হয়ে এই অবৈধ পেশায় নামতে হয়েছে। তবে আমি এতদিনে মানুষ চিনতে পেরেছি মানুষ রূপে জানোয়ারদের চিনতে। আসলে এই পৃথিবীটা বড়ই অদ্ভুত, তাই না? আপনার বাসায় কে কে আছে? অসুস্থ মা আর 10 বছরের ছোট একটা ভাই। মায়ের বড় একটা রোগ হয়েছে, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। অপারেশন করতে গেলে প্রায় 1 লক্ষ টাকার প্রয়োজন। মেয়েটা কথাগুলো বলতেছে, আমি তার দিকে তাকিয়ে দেখলাম চোখ দুটো ছলছল করছে, মনে হয় এক্ষুনি কেঁদে দিবে। মেয়েটাকে দেখে আমার কেন জানি খুব মায়া হচ্ছে। মেয়েটার বয়স আর কত হবে? এই 16 কিংবা 17 হবে। এই বয়সেই জীবন যুদ্ধে নামতে হয়েছে। এই যুদ্ধ নিজের শরীরের সাথে। প্রতিদিন কারো না কারো লালসার শিকার হতে হয়, সাথে হয়তো নিকৃষ্ট মানুষদের জ্বলন্ত সিগারেটের সক্স খেতে হয়। ও জীবনে কখনো হার স্বীকার করো না, কষ্ট হলেও এগিয়ে যাও। সাফল্য ঠিকই একদিন আসবে। সাফল্য না আসলেও মৃত্যু নামক মুক্তি আসবেই। আপনাকে দেখে মনে হচ্ছে আমার মতো আপনার হয়তো কোনো কষ্টের দিক বা কালো অতীত রয়েছে। আছে, সেটা প্রকাশিত করি না, কারণ তার কোনো মূল্য নেই। যার মূল্য নেই তাকে সামনে এনে বা প্রকাশ করে লাভ কি? তাকে প্রকাশ না করে ভবিষ্যতের কথা চিন্তা করাই শ্রেয়। অনেক তো কথা হলো, রাতও প্রায় অনেক হয়েছে। এই নিন, এখানে সামান্য কিছু টাকা আছে। মেয়েটার দিকে 23,000 টাকা এগিয়ে দিয়ে কথাটা বললাম। সে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে ভাবতেও পারেনি আমি তাকে টাকা দিব। আমি মানুষের কাজ করে তারপর টাকা নিই। আপনি চাইলে আমাকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। আমাকে কি আপনার ওইসব লোকদের মতো মনে হয় যারা নারী নিয়ে খেলা করে? না, আপনি অনেক ভালো, সাথে সুন্দর করে গুছিয়ে কথাও বলেন। তবু আপনি আমাকে এতগুলো টাকা দিচ্ছেন আর আমি আপনার কাজেই আসতেছি না, তাই ভাবলাম। আমি মেয়েটাকে আর কিছু বলতে না দিয়ে তার হাতে টাকাগুলো ধরিয়ে দিয়ে বললাম, অনেক রাত হয়েছে, এখন বাসায় যান। আপনার বাসায় সবাই হয়তো চিন্তা করছে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। এই বলে মেয়েটা চলে যেতে লাগলো। আমি মেয়েটার চলে যাওয়ার দিকে চেয়ে আছি। এতটুকু একটা মেয়ে এই বয়সে বিলিয়ে দিচ্ছে নিজের সতীত্বকে। জীবনটা শুরু হওয়ার আগে শেষ হয়ে যাচ্ছে তার। এসবের জন্য মেয়েটা নিজেই দায়ী নয়, দায়ী তো হচ্ছে পরিস্থিতি আর আশেপাশের মানুষগুলো। মেয়েটা আমার চোখের আড়াল হতেই আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মেঘলা আকাশ, চারদিকে ঘন কালো মেঘ ছেয়ে গেছে, সাথে উত্তরা হাওয়ার বাতাস বইছে। সকাল 10টা বেজে গেছে। রিয়া ছাদের এক কোণে দাঁড়িয়ে আবহাওয়াটা উপভোগ করছে আর ভাবছে। 10টা বেজে গেছে, নয়ন এখনও কেন ঘুম থেকে উঠছে না? নাকি সে অনেক আগেই উঠে বাইরে বেরিয়ে গেছে? না, একবার তার রুমে গিয়ে দেখা যাক। যেই ভাবার সেই কাজ। রিয়া ছাদ থেকে সিঁড়ি বেয়ে নেমে নয়নের রুমের কাছে গিয়ে দেখার দরজা খোলা। সে রুমে ঢুকে অবাক, কারণ রুমের মধ্যে থাকা নয়নের কোনো বস্তুই সেখানে নেই। রিয়া ঘাবড়ে যায়। নয়ন কোথায় গেল এত সকাল সকাল? সে আরও এগিয়ে যায়। হঠাৎই তার চোখ গেল টেবিলে থাকা একটা কাগজের দিকে। সে টেবিলের খুব কাছে গিয়ে কাগজটা হাতে নিয়ে দেখলো সেটা চিঠির ন্যায় ভাঁজ করা। সে ভাঁজ খুলে দেখলো সেটায় লেখা আছে, প্রিয় রিয়া, জানি তুমি কষ্ট পাবে, তবু বলি, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। কিন্তু আমি যে বেদনার রশিতে বাঁধা, প্রতিশোধের আগুনে ক্ষিপ্ত এক হায়েনা, সবসময় শুধু প্রতিশোধের চেতনা মাথায় ঘুরপাক খায়। আমি যে অন্ধকার জগতের মানুষ, আমার ভিতরে যে কোনো দয়ামায়া নেই। কাউকে মারতে হচ্ছে আমি কোনো দ্বিধাবোধ করি না। আমার কথাগুলো বুঝতে পারতেছ না, তাই না? শোনো, আমি হলাম আন্ডারওয়ার্ল্ডের কিং KN। এখন হয়তো আমার প্রতি তোমার আর ভালোবাসা থাকবে না, নাই থাকতে পারে, কারণ একজন সন্ত্রাসী খুনিকে কেউ ভালোবাসে। তবে শুনে রাখো, আমি তোমাদের এখানে থাকতে পারলাম না। দিন দিন তুমি আমার প্রতি দুর্বল হচ্ছ দেখে আমাকে ভুলেছেও, কেননা আমার মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। কখন যে কার গুলি এসে বুকে ছেদ করবে তাও অজানা। ভালো থেকো, তবে আমাকে কখনো খুঁজতে চেষ্টা করো না, কারণ আমি ইচ্ছা না করলে তুমি আমায় খুঁজে পাবে না। কোনো ভালো ছেলে দেখে বিয়ে করে নিও। আর হ্যাঁ, কান্না করবে না, কারণ তোমার চোখের পানি আমার কেন জানি সহ্য হয় না। ইতি KN। চিঠিটা পড়ার পর রিয়া কান্নায় ভেঙে পড়ে। সে নয়নকে নিজের জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসতো। সে নয়নের এরূপভাবে চলে যাওয়া যেন কোনোভাবেই মানতে পারছে না, তবুও সে তাকে মানতে হবে। রাত 10টা বাজতেছে। রুমের মধ্যে শুয়ে আছি, বন্যা আর লিটনের কথা ভাবতেছি। খুবই শীঘ্রই তাদের সাথে আমার দেখা হবে। হঠাৎ করে আলম এসে বলল, ভাই, কালকে রাকিব কলেজের সবাইকে নিয়ে
প্রকাশের ড্রাগ সাপ্লাইয়ের মিটিং করবে। রাকিব লিটনের কাছের লোক না? ভাই। কালকে রাকিবের শেষ দিন, লোক রেডি রাখিস। ওকে ভাই। আলম চলে গেল। আমি ল্যাপটপটা হাতে নিয়ে কয়েকটা লোককে নিয়ে লিস্ট সাজালাম। ওদের সবাইকে সিরিয়াল অনুযায়ী মারবো, কারণ ওদের জন্যই দেশে গরিব অসহায় মানুষদের 2 বেলা পেটে ভাত পড়ে না। সাথে ওদের কারণেই হাজার হাজার তরুণীরা বেশ্যা মহলে। ল্যাপটপ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। সকাল 7টায় ঘুম থেকে উঠে হাতে ব্রাশটা নিয়ে বাইরে হাঁটতে বের হলাম। হেঁটে হেঁটে নদীর কিনারে কাছে গেলাম। আজকের সকালটা কেন জানি আমার কাছে অদ্ভুত লাগছে। রোদ উঠেছে, তবুও আকাশ গুরুম গুরুম করছে, সাথে দক্ষিণা হালকা বাতাস স্ফুট স্বরে বইছে। পাখিগুলো নিজেদের আহারে খোঁজে দল বেঁধে উড়ে যাচ্ছে। আকাশের বুকে তারা মুক্ত। আমার ইচ্ছা আমিও যদি পাখিদের মতো উড়তে পারতাম। আমি এসব ভাবছি, তখনই পিছন থেকে আমার ঘাড়ে কেউ হাত রাখলো। আমি চমকে উঠে পিছনে তাকাতেই দেখি কালকের মোনালিসা নামের মেয়ে মুখে এক চিলতে মায়াবী হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। সে আমাকে বলল, কেমন আছেন? এই তো আছি, তুমি? ভালো। এত সকালে এই জায়গায় কেন? কেন, আসা যাবে না নাকি? তা না, আমি প্রতিদিন এখানে এই সময় আসি, তেমন কাউকে দেখি না তো তাই জিজ্ঞেস করলাম। ও, বাসায় কেন জানি ভালো লাগছে না, তাই এখানে আসা। ও। আমরা কথা বলছি, হঠাৎ আমার চোখ পড়লো পাশের জঙ্গলে থাকা একটা লোকের উপর। সে হাতে বন্দুক নিয়ে আমাদের দিকে তাক করে আছে। আমি কিছু বুঝে ওঠার আগে লোকটা গুলি চালিয়ে দিল। আমি দ্রুত লাফ দিলাম মোনালিসার উপর। আমি এবং মোনালিসা মাটিতে পড়ে গেলাম, আর গুলিটা ফাঁকা বেরিয়ে গেল। আমি দ্রুত মোনালিসার উপর থেকে উঠে কোমর থেকে আমার পিস্তলটা বের করে গুলি করার আগেই লোকটা জঙ্গলের মধ্যে দৌড় দিল। আমি তার পিছন পিছন দৌড়াতে লাগলাম। ভাগ্যক্রমে লোকটা আজকে বেঁচে গেল, কিন্তু খুব শীঘ্রই ওকে খুঁজে বের করে দুনিয়া থেকে উড়িয়ে দিব। সে কেএনকে চিনে না। আমি ফিরে আসলাম সেখান থেকে। লোকটা আমাদের উপর পিস্তল তাক করেছিল। সেখানে এসে দেখি একটা মাস্ক পড়ে আছে মাটিতে। মাস্ক হাতে নিয়ে পকেটে রেখে দিয়ে নদীর ধারে এলাম। এসে দেখি মোনালিসা সেখানে দাঁড়িয়ে আছে। তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, লোকটাকে চিনো? না তো, কে ও? আর কেনই বা আমাদের উপর গুলি চালাচ্ছিল? চিনি না। ও, আপনি কি প্রশাসনের লোক? না মানে আপনার হাতে পিস্তল কেন? আমি সিক্রেট গোয়েন্দা। একটা গোপন গ্যাংকে ধরতে এখানে এসেছি। আমার নিজেকে আড়াল করতে মিথ্যার আশ্রয় নিলাম। ও, সন্ত্রাসীরা হয়তো আপনাকে চিনতে পেরেছে, তাই আপনাকে মেরে ফেলতে চাইছে। সাবধানে চলাফেরা করবেন। ওকে, তুমিও সাবধানে চলবে, কারণ কিলারটা তোমাকে আমার পাশে দেখেছে। বাই। এই বলে সেখান থেকে বাসায় এসে আলমকে ডাক দিলাম। সে আমার কাছে এসে বলল, ভাই ডেকেছেন? আলম, এই মাস্কটা দেখো তো। আলম মাস্ক হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতে লাগলো, ভাই এই মাস্কটা তো ডন মতিনের গ্যাংয়ের। কেন ভাই, কি হয়েছে? আর এই মাস্কটা আপনি কই পেলেন? আলম, যদি এই মাস্কটা ডন মার্টিনের হয়, তাহলে কি সে আমায় চিনে? না সে মোনালিসাকে মারতে এসেছে? কিন্তু মোনালিসা তো বললো সে ওই লোকটাকে চিনে না। ভাইকে আপনি চেনেন? আরে কেই বা মোনালিসা? না, কিছু না। তবে শুনো, ডন মার্টিনের হয়তো আমাকে মারতে নদীর ধারে লোক পাঠিয়েছিল। মানে কি, ডন মতিন আপনাকে চিনবে কি করে? জানি না, তবে এই মাস্কটা যদি ডন মার্টিনের গ্যাংয়ের হয়, তবে সে আমাকে মারতেই লোক পাঠিয়েছিল। ও, মোনালিসাটা আবার কে ভাই? অসহায় একটি মেয়ে, তবে মেয়েটা খুবই ভালো। আলমকে মোনালিসার ব্যাপারে সবকিছু খুলে বললাম। তারপর ভাবতে লাগলাম ডন মার্টিনের কথা। সে কিভাবে আমাকে খুঁজে বের করলো? নাকি সে আমাকে আগে থেকেই চিনে? না সে আমায় আবার কেমনে চিনবে? তাহলে সে কি ডার্ক ওয়েব ব্যবহার করে আমাকে খুঁজে বের করেছে? না, এখানে আর থাকা যাবে না। আজকে রাতে এখান থেকে অন্য জায়গায় যেতে হবে। এসব ভাবছি, তখনই আলম আমার চিন্তাধারায় ব্যাঘাত ঘটিয়ে বলতে লাগলো, ভাই কলেজে যাবেন না আজকে? যাব। আসো, আগে খাওয়া দাওয়া করি। তবে শোনো, লোক রেডি আছে তো? হ্যাঁ ভাই, সব কিছু রেডি আছে। ভাই একটা কথা বলে? বলো। ভাই আমার মনে হয় রাকিবের না মেরে ওকে আমাদের অস্ত্র বানিয়ে মাইন্ড গেম খেলা যাবে। কেমন মাইন্ড গেম? এই ধরেন, রাকিবের কাছে ছোট লোকেশনে ব্যান্ড লাগিয়ে আমরা লিটনের কাছে খুব সহজেই যেতে পারি। আবার লিটনের কাছ থেকে বন্যা ভাবির কাছে। ভাবি? লোকদের ফোন করে নিজেদের আস্তানে পাঠিয়ে দাও। এসো, খাবার খাবো। ভাই। এ বলে আমি খাবার টেবিলে আসলাম। কিছুক্ষণ পর লিটন ফোন করে খেতে আসলো। দুজনে খাওয়া দাওয়া শেষ করলাম। লিটন আগেই একটা বাইক নিয়ে কলেজের উদ্দেশ্যে যেতে লাগলো। আমি রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে কাঁধে ব্যাগটা নিয়ে বাইকে উঠে কলেজের দিকে পাড়ি দিলাম। কলেজের গেট দিয়ে যেই ঢুকতে যাবো, তখনই কলের রিংটন ফোনটা বেজে উঠলো।
বাইকটা দাঁড় করিয়ে ফোনটা বের করে দেখলাম অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। রিসিভ করতেই ওদিক থেকে রোবটিক শব্দে বলতে লাগলো, হ্যালো দ্য ফ্যাক্ট KN, আই এম ডন মতিন দ্য রকস্টার কিং। শোন, আজকে তোর জীবনের শেষ দিন, যা করার করতে পারিস। তবে শোন, তোর উপর আমার লোকেরা কড়া নজরদারি করছে। তুই এখন কলেজের গেটে আছিস, তাই না? শোন, তুই আমাকে মারতে চেষ্টা করতে পারিস, তবে হ্যাঁ, আজকে আমার শেষ দিন নয়, বরং হয়তো তোর শেষ দিন। এই বলে ফোনটা কেটে দিয়ে কলেজের ভিতরে গিয়ে বাইকটা পার করে ক্লাসের দিকে যেতে লাগলাম। হঠাৎই পিছন থেকে কেউ আমায় ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি রায়হান আর লাভলু। ওদের দিকে তাকিয়ে বললাম, ভাইয়া আমায় ডাকছেন? তুই ছাড়া এখানে নয়ন নামে আর কি কেউ আছে? আয় এদিকে আয়। আমি ওদের কাছে গিয়ে কাছামাছি হয়ে ভীতু কণ্ঠে বললাম, ভাইয়া কিছু বলবেন? বলার জন্যই তো ডেকেছি, যা আমাদের জন্য 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়। দেখেন ভাই, আমি ক্লাসে যাচ্ছি, তাছাড়া আমি কখনো সিগারেট কিনিনি। আপনাদের সিগারেট আপনারাই কিনে নিয়ে আসেন। আমি এই কথা বলাতেই লাভলু রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রাগে ফুসফুস করতে করতে আমার কাছে এসে ঠাস ঠাস করে গালে 2টা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, ওই শালা, তোকে ভালোই ভালো কথাটা বললাম, দেখি তুই আমার মুখের উপর না করে দিলি। যা, ভালোই সিগারেট নিয়ে আয়, নয়তো এবার মেরে এখানেই পুঁতে রেখবো। আমার কাছে তো টাকা নেই। জানি, তোর মতো ফকিরনির কাছে টাকা নাও থাকতে পারে। এই নে টাকা, তাড়াতাড়ি নিয়ে আয়। এই বলে লাভলুর কাছ থেকে টাকা নিয়ে কলেজের বাইরের দোকানের দিকে যেতে লাগলাম। আর ভাবছি, ওরা যদি আমার আসল পরিচয় জানতো, তবে এখানে ওদের প্যান্ট নষ্ট হয়ে ওরা নাপাক হয়ে যেত। দোকানের কাছে এসে দোকানদারকে সিগারেটের কথা বলাতেই লক্ষ্য করলাম দূর থেকে প্রিন্সিপাল স্যার আমার দিকে কেমন যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলছে। কলেজের ছেলেপেলেরা আজকাল স্যারদের দেখেও সামনের দোকানে বেহায়ের মতো সিগারেট নিচ্ছে। হাই, কি যুগ পড়লো! আমি ওদিকে তেমন আর লক্ষ্য না দিয়ে সিগারেট নিয়ে টাকা দিয়ে চলে গেলাম লাফলুদের কাছে। ভাইয়া এই নিন আপনাদের সিগারেট, আমি এখন যাই। আব্বে হালা, কই যাস? দাঁড়া না একটু। তুই তো বহুত পরিশ্রম করে সিগারেট আনলি, তোরও তো কিছু পাওনা আছে, মানে আমাদের থেকে। তোকে তো কিছু গিফট দেওয়া বাকি আছে। না ভাই, আমার কোনো গিফট লাগবে না। ওই চুপ করে দাঁড়িয়ে থাক। কি আর করার, চুপ করে দাঁড়িয়ে আছি। লাভলু আর রায়হান দুইজন 2টা সিগারেট নিয়ে টান দিচ্ছে আর ধোঁয়াগুলো আমার দিকে ছেড়ে দিচ্ছে। সিগারেটের গন্ধ সহ্য না হওয়ার আমার দম প্রায় বন্ধ হওয়ার উপক্রম। তখন ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড়ের আওয়াজ ভেসে আসলো আমার কানে। কি ভাবলেন, কাকে থাপ্পড় মেরেছে? আরে আমাকে নয়, লাভলু আর রায়হানকে থাপ্পড় মেরেছে। কার এত বড় সাহস লাভলু আর রায়হানকে থাপ্পড় মারে? সে আর কেউ নয়, সে হলো ফারিয়া। সে আমাকে লাভলুদের থেকে একটু দূরে নিয়ে এসে লাভলুদের উদ্দেশ্যে বলতে লাগলো, দেখ লাভলু আর রায়হান, তোরা ঠিক মতো পড়াশোনা করিস না, ঠিক আছে, তবে তোরা অন্যদের কোনোভাবে ভালো পড়াশোনা করতে দেস না। যাদেরকে একটু হাবাগোবা দেখবি তাদের সাথেই খারাপ আচরণ করবি, তাই না? শোন, এবার থেকে যদি এরূপ আচরণ কাউকে করতে আমি দেখি, তবে সোজা প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে নালিশ করব, মনে রাখিস। এই বলে ফারিয়া আমার বাম হাতটা শক্ত করে ধরে ক্লাসের দিকে নিয়ে যেতে লাগলো। আমি ফারিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটা মেয়ের এমন সাহস দেখে আমি অনেক অবাক। সে লাভলুদের যে থাপ্পড় মারবে সেটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। সে আমাকে ক্লাসে এনে ফার্স্ট বেঞ্চে বসিয়ে দিয়ে বলল, নয়ন, আমি তোমাকে বলেছি না ওদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে, কারণ ওরা ভালো না। আমি ক্লাসের দিকে আসছিলাম, পথের মধ্যে ওরা আমায় ডাক দিয়ে নিয়ে যায়। ও, আর কখনো ওদের ডাকে সাড়া দিবে না, সোজা ওদের থেকে দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। ওকে। এই বলে ফারিয়া তার সিটে গিয়ে বসলো। কিছুক্ষণ পর লাভলুরা ক্লাসে এসে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে নিজেদের সিটে গিয়ে বসলো। ইতিমধ্যে স্যার এসে ক্লাস করাতে লাগলেন। একে একে সব কয়টি ক্লাস শেষ করে ফারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বাইকের দিকে যাচ্ছি। হঠাৎ করে লাভলুরা আমার সামনে আসলো। আমি কাছুমাছু হয়ে দাঁড়িয়ে আছি। লাভলু বলে উঠলো, আজকে তো ফারিয়ার জন্য বেঁচে গেলি, কিন্তু কাল বা তার পরের দিন কি করবি? সেই দিন তো সুদে আসলে আদর করে দিব। এই বলে ওরা চলে গেল। আমি একটা মুচকি হাসি দিয়ে বাইকে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। লাভলু ও রায়হান আমার মুখে মুচকি হাসি দেখে অবাক হয়ে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেদের বাসায় চলে যায়। রকি, আমার বিশ্বস্ত ইংল্যান্ডের গ্যাং লিডার রবার্ট পার্সের বিল্ডিংয়ে আছে, ওকে আমার কাছে ডেকে আনো। রকি ল্যাপটপে এনকে লোকেশন ট্যাগ করছে, তখনই কথাটা বলে উঠল দ্য রকস্টার ডন মার্তিন। জি ভাই, যাচ্ছি। এই বলে রকি রবার্টের কাছে গিয়ে ডন মার্তিনের কথা বলায় রবার্ট রকির সাথে ডন মার্তিনের কাছে এসে বলল, রকি ভাই, আমায় ডেকেছেন?
ডেকেছি। তুমি তো নিশ্চয়ই জানো 4 বছর আগে কেএন ভাইকে ওনার স্ত্রী বাসরাতে মেরে ফেলেছিল। কেন মেরেছিল তা তো জানোই। ওনার স্ত্রী দেশের সবচাইতে বড় রকস্টার হওয়ার জন্যই ওনাকে মেরেছে। কিন্তু কয়েকদিন যাবৎ কে বা কারা আন্ডারগ্রাউন্ডে কয়েকটি খুনে কেএন ভাইকে টাইল করে দিয়েছে। তবে সে নিজেকে কেএন দাবি করছে। তা তো জানি। আমি ফার্স্ট কেএনের ঠিকানা পেয়েছি। আজ রাতেই তুমি তাকে গোপনে কিডন্যাপ করে আমাদের আস্তানায় নিয়ে আসবে। রকিরা এই কাজটা নাও করতে পারবে, কিন্তু তুমি 100% পারবে, তাই তোমাকে ডেকেছি। চিন্তা করবেন না ভাই, আজকে ফ্যাক্ট কেনকে কিডন্যাপ করে আনবই। এখন আসি ভাই। এই বলে রবার্ট সেখান থেকে চলে গেল। কি ব্যাপার আলম, আজকে নাকি রাকিব ওপেন ড্রাগস সাপ্লাইয়ের মিটিং করবে, কিন্তু কই মিটিং হলো? আসলে ভাই কিছু সমস্যার কারণে হয়তো আজকে বাদ পড়ে গিয়েছে। হয়তো আলম আজকে ডন মাতিন আমাকে নিঃসন্দেহে কিডন্যাপ করবে। তুমি লোক নিয়ে আমাকে ফলো করবে, বুঝছো? আজকে এনকে নয়, ডন মর্দিনের মৃত্যু হবে। হা হা হা। এখন চলো খাওয়া দাওয়া করা যাক। ভাই। আলম সহ খাওয়া দাওয়া করে ডন মাতিনকে মারার প্ল্যান করে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাইরে বের হলাম। সন্ধ্যা 7টা বাজতে চলেছে। চারিদিকে অন্ধকার ছেয়ে যেতে লাগলো। দূর জঙ্গল থেকে ঝিরি ঝিরি পোকার আনাগোনা কানে ভেসে আসতে লাগলো, সাথে শিয়ালের হুক্কা হওয়া বিকট শব্দ। আকাশে কালো মেঘ, চাঁদের আশেপাশে ঘোরপাক খেতে থাকে। সেই জন্য কখনো কখনো চাঁদের জ্যোৎস্না খুব বেশি আলোকিত, আবার কখনো কখনো কালো মেঘের জন্য একটু অন্ধকার পড়তে থাকে, সাথে মাঝে মাঝে একটু উত্তরা হালকা বাতাস বইতে লাগলো। আবহাওয়াটা আমার বেশ পছন্দের। আমি ফোনে স্যামসের গান শুনছি আর হাঁটছি। হঠাৎ করে কে যেন পিছন থেকে এসে আমার মাথায় কালো টুপি পরিয়ে দিয়ে কি যেন আমার মুখে চেপে ধরলো। আর কিছু আমার মনে নেই। যখন আমার চোখ খুললাম তখন চারিদিকে খুব বেশি অন্ধকার দেখতে লাগলাম। বেশ ভালোভাবে খেয়াল করলাম আমার মাথায় এখনো কালো টুপিটা পরাই আছি। হঠাৎ করে কে যেন বলতে লাগলো, হ্যালো ফ্যাক্ট কেন, আই এম রবার্ট, ইংল্যান্ডের রকস্টার দ্য কিং। জানিস কেন আমার বা আমাদের সবার বস ছিল, তাকে তার স্ত্রী বাসরাতে মেরে ফেলেছিল। খুব খারাপ লেগেছিল আমাদের। তার চেয়ে এখন আমাদের বেশি খারাপ লাগতেছে, কারণ কেউ আমাদের বসকে কপি করতেছে। সেই জন্য আমাদের বসকে কপি করার জন্য তোকে আজকে শাস্তি দিব, মৃত্যুদণ্ড। তোকে এমন মৃত্যু দিব যেন তোকে দেখে কেউ আর এমনটা যেন না করতে পারে। রবার্ট কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার গ্যাংয়ের লোকেরা এখনো আমায় প্রচুর ভালোবাসে। আমার জায়গায় কেউ আসলে তাকে এখনো মারতে দ্বিধাবোধ করে না। আজকে আমি খুব বেশি আনন্দিত। কি রে কেন, কথা বলতেছিস না যে এখনো? তোর মুখে ভাপা পিঠা ঢুকছে নাকি? ওই রবার্ট শালাকে এখনই মেরে ফেল। আরে ভাই, এত তারা কিসের? ফার্স্ট কেএনের মুখটা দেখতে খুব ইচ্ছা করছে। ওই রকি, ফার্স্ট কেএনের মাথার কালো টুপিটা একটু সরাও তো। ভাই। এই বলে রকি আস্তে আস্তে আমার কাছে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে টুপিটা মাথা থেকে খুলে ফেললো। সাথে সাথেই আমি মাথাটা নিচু করে নিলাম। আমাকে মাথাটা নিচু করা দেখে রবার্ট বলল, কি ব্যাপার ফ্যাক্ট কেন, মাথা নিচু করেছিস কেন? মাথাটা তুল। আমি ধীরে ধীরে মাথাটা ওঠাতেই রবার্ট আর ডন মাতিন অবাক হয়েছে। তারা কি তাদের সামনে যা দেখছে তা কি সত্যি নাকি মিথ্যা? ডন মাতিন কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আপনি কি সত্যি আমাদের বস কেন নাকি অন্য কেউ প্লাস্টিক সার্জারি করে কেন সেজে এসেছেন? আমি ডন মাতিনের কথার কোনো জবাব না দিয়ে একটা মুচকি হাসলাম। আমার এই মুচকি হাসিটা দেখে ডন মাতিন এবং রবার্ট দৌড়ে আমার কাছে এসে পা দুটো জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাই আমাদের ক্ষমা করে দেন, আমরা সত্যি জানতাম না যে আপনি আসলে আমাদের বস কেএন। রবার্ট, হেলিয়ন, আমি তোমাদের উপর রেগে নেই, বরং তোমাদের উপর গর্ববোধ করতেছি। তোমরা আমার জায়গায় অন্য কাউকে বসতে দেবে না, এই কথাটা আমায় মুগ্ধ করেছে। ধন্যবাদ ভাই। এই বলে রবার্ট একটা চেয়ার এনে আমাকে বসার জন্য বলল। আমি চেয়ারটাতে বসে চারিদিকে তাকিয়ে আছি। আর হ্যাঁ, যাকে আপনারা ডন মাতিন নামে চেনেন তার আসল নাম হেলিয়ন। ভাই কি খাবেন, ঠান্ডা নাকি গরম? না, কিছুই খাবো না, একটা সিগারেট দে। আমার কথা মতো হেলিয়ন একটা সিগারেট সাথে ম্যাচও দিল। সিগারেটটা মুখে পুরে ম্যাচ দিয়ে সিগারেটটা জ্বালিয়ে টান দিতে শুরু করলাম। হঠাৎ করে আলম ও লোকদের নিয়ে পিস্তল হাতে করে আমাদের দিকে আসলো। সে আমাকে চেয়ারে বসে সিগারেট খাওয়া দেখে বলতে লাগলো, ভাই আপনাকে না ওরা কিডন্যাপ করে এনেছিল? আলম, এরা হচ্ছে আমারই তৈরি করা মাফিয়া, আর আমি হচ্ছে গ্যাংস্টার বা রকস্টার। 4 বছর আগে আমার দুর্ঘটনাটা হওয়ার ফলে এদের সাথে দেখা ও কথা হয়নি। ও, আপনি তো পুরোই আগুন। এই আগুন নিয়ে খেলতেছে লিটন আর বন্যা। আমি আর আলম একে অপরের সাথে কথা বলছি। তখনই রবার্ট বলে উঠলো, আচ্ছা ভাই, লিটন আর বন্যার মধ্যে কি কোনো সম্পর্ক বা অন্য কিছু আছে? হয়তো রবার্ট, যাকে অনেক বিশ্বাস করলাম
আর সে আমাকে ধোকা দিল। ভেঙে পড়বেন না ভাই, ওদের দুজনকে খুঁজে বের করে জ্যান্ত খবর দিব। রবার্ট হেলিয়ান, অনেক রাত হলো, আজকে উঠি ভাই। ওকে ভাই, কালকে দেখা হবে, ভালো থাকবেন। এই বলে ওদের কাছ থেকে উঠে এসে আলম আর আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 15 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। রাত 1টা বাজে। হঠাৎ আমার ফোনটা মেসেজের রিংটোনে বেজে উঠলো। তাতে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম অবস্থায় ফোনটা হাতে নিয়ে দেখলাম একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসে। মেসেজটা দেখে আমি অবাক হয়ে যাই, কারণ মেসেজে লেখা ছিল, হ্যালো KN, আই অ্যাম ডেভিল দ্য ডেভিল কিং। শোন, তোর মৃত্যু হবে আমার লোকদের হাতে। কখন যে আমার লোকদের গুলি তোর বুকটাকে ঝাঁঝরা করে দিবে তার কোনো ঠিক নেই। দ্য ডেভিল কিং কি হতে পারে? সে আমাকে এমন হুমকির মেসেজ দেয়। সে হয়তো জানে না এই KN কি রকম ভয়ঙ্কর। কিন্তু একটা কথা বুঝতেছি না যে আমার সাথে তো লিটন ছাড়া আর তেমন কারোর সাথে শত্রুতা নেই, তবে কেন ডেভিল নামে লোকটা আমার মৃত্যু চাই? কি ক্ষতি করেছে আমি তার? এসব ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে গেছি নিজেই জানি না। সকাল 7টায় ঘুম ভাঙলো। আজকে শুক্রবার, তাই কলেজ বন্ধ। ফ্রেশ হয়ে এসে হালকা নাস্তা করে বাইরে বেরিয়ে গেলাম। অনেক গান শুনছি আর হাঁটছি। উদ্দেশ্য নদীর ধারে। আস্তে আস্তে পা ফেলে নদীর ধারের দিকে যাচ্ছি। নদীর ধারের কাছে যেতেই আমি একটা মেয়ের রক্তাক্ত উলঙ্গ দেহ দেখতে পেলাম। মেয়েটার মুখটা মাটির দিকে ঘোরানো, তাই দেখতে পারছি না। ফোনটা বের করে আলমকে ফোন করে কয়েকটা লোককে সাথে নিয়ে এখানে আসতে বললাম। আমি মেয়েটার খুব নিকটে গিয়ে নিজের শার্টটা খুলে তার লজ্জার স্থান ঢেকে দিয়ে মুখটা ঘোরাতেই আমি অবাক, কারণ এই মেয়েটা হচ্ছে মোনালিসা। তাকে কি এভাবে মেরে ফেললো? হঠাৎ করে একটা জিনিস আমার চোখে পড়লো। মোনালিসার হাতে একটা কাগজের টুকরো। আমি ওর হাত থেকে কাগজের টুকরোটা বের করে দেখলাম, তাতে কিছু লেখা আছে। লেখা ছিল, হ্যালো KN, আই অ্যাম ডেভিল দ্য ডেভিল কিং। শোনো KN, এই মেয়েটাকে দিয়েই আমি তোর বিপক্ষে প্রথম ফোনের গেম শুরু করলাম, দ্য ডেভিল কিং। চিঠিটা পড়তেই আমার চোখ রাগে লাল বর্ণে ধারণ করলো। কে এই রহস্যময় শত্রু? কেনই বা আমার সাথে আগ বাড়িয়ে শত্রুতা করছে? কি চাইছে? আমি এসে ভাবছি, তখনই পিছন থেকে আলম বলে উঠলো, কোথায় ভাই লাশ? আমি আঙুল দিয়ে ইশারায় দেখিয়ে দিলাম। আলমের সাথে যে লোকেরা এসে, ওরা সবাই নাকি মোনালিসাকে চেনে, কেননা ওরা মোনালিসার গ্রামে থাকে। মোনালিসাকে তার বাবা মায়ের কাছে নিয়ে যেতেই তারা কান্নায় ভেঙে পড়লো। পিতামাতার আগে সন্তানরা মারা গেলে পিতামাতা মরিয়া হয়ে ওঠে সন্তানের জন্য, কেননা প্রতিটা সন্তান পিতামাতার কোলেই চায়। মোনালিসার জানাজা শেষ করে বাসার দিকে রওনা দিলাম। কিছুই ভালো লাগছে না। আজকে আমার জন্য একটা অসহায় মেয়ে মারা গেল। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। বাসায় এসে শুয়ে পড়লাম। শরীরটা কেমন যেন ক্লান্ত ক্লান্ত লাগছে, সাথে মনটাও খারাপ। যার শরীর আর মন যখন খারাপ থাকে, তখন যদি পৃথিবীর সমস্ত সুখ এনে তার পায়ের কাছে দাও, তবুও তাকে কিছুই ভালো লাগবে না। সকাল 7টা বাজতে চলেছে। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। খবর পেয়েছি আজকে রাতে সংসদ সদস্য MP ডাক্তার মুরাদ হাসানের কুকর্মকাণ্ডের একটা পেনড্রাইভ সন্ত্রাসীদের সাহায্যে ডাক্তার মুরাদ হাসান নষ্ট করতে যাচ্ছে। সাথে ওই পেন ড্রাইভে কোটি কোটি টাকার ড্রাগস সাপ্লাইয়ের ভিডিও আছে। যে করেই হোক ওই পেন ড্রাইভটা আমার চাই। আমি ব্ল্যাক প্যান্ট শার্ট ও ভূতের মাস্ক পরে সাথে আলমকে নিয়ে বেরিয়ে পড়লাম সন্ত্রাসীদের আড্ডাখানার দিকে। প্রায় 15 মিনিটের মধ্যে উক্ত জায়গায় পৌঁছলাম। সামনে বড় একটা বাড়ি। আমরা খবর পেয়েছি এই বাড়িতে সন্ত্রাসীদের আন্ডারে পেন ড্রাইভটা আছে। আমি কোমর থেকে পিস্তলটা বের করে সাথে আলমকে পিছনে আসতে বলে সামনে এগিয়ে যেতে লাগলাম। সামনের দরজা দিয়ে ভিতরে ঢুকলেই ধরা পড়ে যাব, তাই পিছনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলাম। আস্তে আস্তে সামনে এগুচ্ছি। হঠাৎ করে একটা রুম থেকে উচ্চস্বরে হাসার শব্দ ভেসে আসলো। আমরা ওই রুমটার সামনে যেতেই রুমের ভিতর থেকে রফিক নামের একটা ছেলে বলতে লাগলো, এ রোমান, তাড়াতাড়ি পেন ড্রাইভটা আগুনে ফেলে দে। আরে বস, দিচ্ছি, অস্থির হচ্ছেন কেন? রোমান নামে ছেলেটা যখন পেনড্রাইভটা আগুনে নিক্ষেপ করবে, ঠিক তখনই কেউ একজন ওর হাত থেকে পেনড্রাইভটা কেড়ে নিল। রোমানের সাথে থাকা রকির ওই অজানা আগন্তুকটাকে বলে উঠল, ওই কে রে তুই? পেন ড্রাইভটা কেড়ে নিলি কেন? যদি ভালো চাস তবে ওটা ফিরিয়ে দে, না হলে কি করবি? মেরে এখানেই পুঁতে ফেলবো। এই বলে রফিক আগন্তুকটার দিকে পিস্তল তাক করে ধরে। যেই গুলি করতে যাবে তখনই রফিকের মাথায় একটা গুলি এসে লাগলো। ঠপাস করে তার নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। রোমান এসব ঘটনা দেখে তার ফোনটা হাতে নিয়ে কাকে যেন কল দিল। আগন্তুকটা রোমানের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, ফোন তো দিলে তোর কথা বলার সময় হয়ে উঠবে না।
এই বলে রোমানকে গুলি করে মেরে ফেলে আগন্তুকটা চলে যেতেই লাগলো। আমি আর আলম গাড়িতে বসে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আলম বলে উঠল, ভাই আমি তো ভাবছিলাম অনেক লোক থাকবে, কাজটা সহজে করতে পারবো না। আলম, আমিও তাই ভাবছিলাম। আমরা কথা বলতেছি, হঠাৎ করে গাড়ির আয়নাতে দেখতে পেলাম কয়েকটা গাড়ি আমাদের ফলো করে এগিয়ে আসতেছে। আমি আলমকে ড্রাইভিং সিট থেকে সরিয়ে দিয়ে নিজে গাড়ি চালাতে লাগলাম। হাই স্পিডে গাড়ি চালিয়ে একটা নির্জন জায়গায় গিয়ে দাঁড় করিয়ে গাড়ির নাম্বারটা চেঞ্জ করে অন্য নাম্বার লাগিয়ে দিয়ে আবার গাড়ি চালাতে লাগলাম। বাসায় পৌঁছে পেন ড্রাইভটা কম্পিউটারের অন করতেই পাসওয়ার্ড যাচ্ছে। আমি আমার ল্যাপটপটা অন করে ডার্ক ওয়েবে আনলক ডিভাইস নামে ওয়েবসাইটে ঢুকে পেন ড্রাইভটা ল্যাপটপের সাথে কানেকশন করে আনলক ডিভাইসে ফাইলটা দিয়ে কনফার্ম করতেই পাসওয়ার্ড আনলক করার জন্য 30 মিনিটের সময় যাচ্ছে। আমি বাইরে বেরিয়ে গেলাম। রাত 12টা বাজতে চলেছে। চারদিকে কুটকুটে অন্ধকার। আস্তে আস্তে হেঁটে নদীর ধারে গেলাম। চারদিকে নীরবতা, মাঝে মাঝে শিয়ালের হুক্কা হওয়া শব্দ ভেসে আসছে। আকাশে চাঁদের দেখা নেই, তবে তারাগুলো বেশ উজ্জ্বলিত। একদম বিরামহীন সময়। এই বিরামহীন সময় 4 বছর আগে বন্যার সাথে বসে কৈতন্য, সুখের গল্প, আড্ডার সাথে কফির মগে চুমুক দিয়ে ভালোবাসা বিনিময় করতাম। এসব কথা মনে পড়তেই সিগারেট মুখে পুড়ে একের পর এক টান দিয়ে যাচ্ছি, সাথে ধোঁয়াগুলো মুক্ত আকাশে ছড়াচ্ছি আর উচ্চস্বরে বলতেছি, তোমার স্মৃতিগুলো কেন আজ উন্মুক্ত খাচ্ছে? ছিঁড়ে এই অন্তর পারছি না আমি সহ্য করতে। না জানি তুমি করেছো কি মন্তর। সেদিন তো খুব উন্মুক্ত স্বরে বলেছিলে কখনো ছাড়বো না তোমায়, তবে আজ কেন তুমি ছেড়ে গিয়ে কষ্টে ফেললে আমায়? কষ্টে ভরা আজ এই অন্তরে আমার। যদি তুমি আসো ফিরে, আমি আর তোমায় গ্রহণ করব না। ফিরে দিব নিরে, বোঝাবো তোমায় প্রিয়কে ভালোবেসে ছেড়ে যাওয়া লাগে কত কষ্ট। ধীরে ধীরে কষ্ট পেতে পেতে স্মৃতির ধোয়ারে ব্যর্থ ছেলেটা কিভাবে হয় নষ্ট। নদীর ধারে কিছুক্ষণ একাকী সময় কেটে বাসায় পৌঁছে ল্যাপটপের দিকে তাকিয়ে দেখে প্রসেসিং সময় শেষ হয়েছে। এবার পেন ড্রাইভটা কম্পিউটারে ঢুকিয়ে ফাইলটাতে ঢুকতেছি। 5টা ভিডিও। প্রথমটা অন করতে দেখতে পেলাম ডক্টর মুরাদ হাসান একটা মেয়েকে ব্যবহার করে নৃশংসভাবে খুন করে তার লোকদের সাহায্যে নদীর ধারে ফেলে দেয়। আর ভিডিওগুলো আর না দেখে কম্পিউটার ও ল্যাপটপ বন্ধ করে ঘুমিয়ে পড়ি। সকাল 7টায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বাইক নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বাইকটা পার্ক করে ক্লাসের দিকে যাচ্ছি। হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠল, নয়ন কেমন আছো তুমি? আমি পিছনে ঘুরতে দেখি একটা অচেনা লোক আমার দিকে শয়তানি মার্কার দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি লোকটাকে বললাম, কে আপনি? আমি যেই হই না কেন, তোমার জেনে লাভ কি? তবে শোনো, আমি জানি তোমার কাছে একটা পেন ড্রাইভ আছে, ওটা আমাকে দিয়ে দাও। লোকটার কথাগুলো শুনে আমি নিশ্চুপ হয়ে গেলাম। কে এই লোক, আর পেন ড্রাইভটার বিষয়ে জানলো কি করে? তার চেয়ে বড় বিষয়, সে কিভাবে জানলো যে পেন ড্রাইভটা আমার কাছে আছে? আমি এসব ভাবছি, তখনই লোকটা আবার বলে উঠল, কি হলো, কি এত ভাবছো? যদি ভালো চাও তাহলে পেন ড্রাইভটা আমাকে দিয়ে দাও। কিসের পেন ড্রাইভ? আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না। তাই নাকি? তুমি এখন আমার কথা বুঝতেছো না? মিথ্যা কথা ছাড়ো, যদি নিজের ভালো চাও তাহলে পেন ড্রাইভটা আমাকে দিয়ে দাও। যদি না দেই তবে কি করবে? কি করব? যদি বলি মেরে ফেলবো। অত সহজ না। ক্লাসের সময় হয়ে এসেছে, পরে এক সময় কথা বলে নিব। এই বলে ক্লাসে গিয়ে 3rd বেঞ্চটাতে বসে লোকটার কথা ভাবছি। কে এই লোক? পেন ড্রাইভটার বিষয়ে কি করে জানলো? তাহলে কি আমাকে কেউ ফলো করেছে? কিন্তু কে আমায় ফলো করবে? দ্য ডেভিল নামে লোকান্ত শত্রুটা নয় তো? এসব ভাবছি, তখনই ফারিয়া বলে উঠল, কি এত ভাবছো নয়ন? কখন থেকে ডেকেই চলেছি, শোনার নামগন্ধও তো নেই। ফারিয়ার কথায় আমার সব ভাবনায় ধারায় ব্যাঘাত ঘটল। তার দিকে তাকিয়ে থতমত খেয়ে বললাম, কই কিছু না তো। তুমি কিছু একটা ভাবছিলে, তা আমি জানি। না তেমন কিছু না। কেমন আছো? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আমরা টুকটাক কথা বলে নিজ নিজ বেঞ্চে বসলাম। তখনই স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলেন। একে একে সব করেই ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে আসতেই রায়হান আর লাবলু আমার কাছে এসে বলতে লাগলো, তোকে দেখতেছি দিন দিন ফারিয়ার সাথে খুব ঘনিষ্ঠ হচ্ছিস। খুবই ঘনিষ্ঠ হচ্ছি, তাতে আপনার কি? আমার কি মানে? সব কিছুই তো আমার। আমি ফারিয়াকে ভালোবাসি। আর কখনো ফারিয়ার সাথে কথা বলবি না। কেন? কথা বললে কি হবে? তোকে মেরে কলেজের মাঠেই পুঁতে দিব। অত সহজ না ব্রো, চেষ্টা করে পারো। এই বলে একটা মুচকি হাসি দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম।
অন্যদিকে ডাক্তার মুরাদ ডান হাত ওবায়দুর দৌড়ে ডাক্তার মুরাদ রুমে প্রবেশ করে বলতে লাগলো, মুরাদ ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো? ভাই, পেন ড্রাইভটা KN এর হাতে। হোয়াট? পেন ড্রাইভ কিংয়ের হাতে কি করে গেল? কিং যদি ভিডিওটা অনলাইনে আপলোড করে তাহলে তো আমি শেষ। সেটাই তো ভাই, এখন কি করে KN এর হাত থেকে পেন ড্রাইভটা উদ্ধার করব? আমি ওসব জানি না ওবায়দু, যে করে হোক ওই পেন ড্রাইভারটা আমার চাই। মুরাদ ভাই, ওই KN তো সাংঘাতিক একটা গেমার। ওর চেয়ে আমি বড় একজন গেমার। 72 ঘন্টার জন্য নেটওয়ার্ক সার্ভিস অফ করার ব্যবস্থা করো। কিন্তু কি করে ভাই? স্যাটেলাইট পর্যবেক্ষণ কেন্দ্রের ওনারকে ফোন দাও। দিচ্ছি ভাই। ওয়াদুর স্যাটেলাইট পর্যবেক্ষণ কেন্দ্রের অনারকে ফোন করে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ডক্টর মুরাদ হাসান। জি জি স্যার, বলেন আপনার জন্য কি করতে পারি? আগামী 72 ঘন্টার জন্য ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব সমগ্র নেট সার্ভিস অফ রাখতে হবে। কিন্তু স্যার, এতে করে যে অনেক টাকা লোকসান হবে। যত টাকা লাগিয়ে দিব আমি, তুমি শুধু সার্ভারের কোনো একটা সমস্যা দেখে 72 ঘন্টার জন্য নেট সার্ভিস অফ রাখো। সব কিছুই বুঝলাম স্যার, কিন্তু স্যার রাষ্ট্রপতি, সরকার সহ অন্যান্য মন্ত্রীরা যদি ঝামেলা করে? এইসব নিয়ে তোমার না ভাবলে চলবে, আমি যা বলেছি তুমি তাই করবে। ওকে স্যার, 5 মিনিটের মধ্যে সমগ্র নেট সার্ভিস অটোমেটিক অফ হয়ে যাবে। ধন্যবাদ। এই বলে ডক্টর মুরাদ ফোনটা কেটে দিয়ে ওয়াদুরকে বলল, ওবায়দুর, আমরা সন্ত্রাসীদের ওপর ভরসা করে কিংয়ের কাছ থেকে পেন ড্রাইভটা নিতে পারবো না, আমাদেরকে প্রশাসনের সাহায্য নিতে হবে। ভাই, ঠিকই বলেছেন। কোনো একটা কেসে KNকে ফাঁসিয়ে দিয়ে প্রশাসনকে ওর পিছে লেলিয়ে দিতে হবে। আমি ডিসিকে ফোন করে KNকে গ্রেফতার করার ব্যবস্থা করতেছি। এই তো বুদ্ধিমত্তার মতো কথা বলছো, এখন থেকেই কাজ চালিয়ে যাও। এই বলে ওয়াদুর নিজের বাসার দিকে বেরিয়ে পড়ল। এদিকে হঠাৎ করেই ফোনের রিংয়ের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। রিসিভ করতেই ওদিক থেকে বলতে লাগলো, কিং, তুমি দ্রুত তোমার নিজের গন্তব্য থেকে পালিয়ে অন্য কোথাও বেরিয়ে পড়ো। পুলিশ তোমাকে খুঁজছে, কারণ পেন ড্রাইভটা এখন তোমার কাছে আছে। দ্য ডেভিল। আমার কিছু বলতে না দিয়ে ওদিক থেকে ফোনটা কেটে দিল। আমি দ্রুত আলমকে ডেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম অজানা গন্তব্য। আমার নিজের ফোনটা বের করে রবার্টকে ফোন দিলাম। রিং হচ্ছে। ফোনটা ধরতে রবার্ট বলতে লাগলো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়েলকাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমার ওখানে যাচ্ছি। হঠাৎ আমার কাছে? আপনি আমাকে ডাকলেই তো পারেন। পুলিশ আমার পিছনে লেগেছে। এবার বড় ধরনের একটা কেসে ফেঁসে গেছি। তাছাড়া আমার আগের মতো লোকজন আর নেই। সমস্যা নেই ভাই, আপনি আসেন। আমি যে তোমার কাছে যাচ্ছি তা যেন হেলিয়েন ডন মার্টিন যেন না জানে। ঠিক আছে ভাই। ওকে। এই বলে ফোনটা কেটে দিয়ে রবার্টের বাসার দিকে যাচ্ছি। হঠাৎ করে একটা মেয়ে আমার গাড়ির সামনে আসে লিফট চাওয়ার জন্য। মেয়েটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। আরে, এটা তো ফারিয়া। ফারিয়াকে দেখে আমি গাড়িটা ব্রেক করতেই সে আমার কাছে এসে আমাকে দেখতেই বলে উঠলো, নয়ন, তুমি এখানে? আর এটা কার গাড়ি? আমার পিছনে যিনি বসে আছেন এটা ওনার গাড়ি। তুমি এখানে কি করে? ছোট ভাইয়ের সাথে বাইকে ঘুরতে আসছিলাম, তার সাথে একটু রাগারাগিতে সে আমায় রেখে চলে যায়। সামনেই আমার বাসা, আমাকে একটু লিফট দিতে পারবে? উঠে বসো। ফারিয়া গাড়িতে উঠলে আমি গাড়ি চালিয়ে তার বাসার কাছে তাকে নামিয়ে দিয়ে রবার্টের বাসায় পৌঁছালাম। সে আমাকে তার বাসায় থেকে অনেক খুশি। রবার্ট আমায় বলল, KN ভাই, পুলিশ কেন আপনার পিছে লেগেছে? কারণ ডাক্তার মুরাদের কুকর্মের পেন ড্রাইভটা এখন আমার হাতে, তাই। ওহ, আপনি এখন এই পেন ড্রাইভটা নিয়ে কি করবেন? আজকে এখনই অনলাইনে আপলোড করব। কিন্তু ভাই, গত 2 ঘন্টা ধরে তো নেট কানেকশন বন্ধ রয়েছে। সার্ভারে নাকি একটা সমস্যা দেখা দিয়েছে, তাই? ওহ নো, সার্ভারের সমস্যা নয়, এটা হয়তো ডাক্তার মুরাদের একটা চাল। আচ্ছা, কত ঘন্টা নেট সার্ভিস অফ থাকবে? ঘোষণা দিয়েছে যে আগামী 72 ঘন্টা পর্যন্ত। ও, এই 72 ঘন্টা তাহলে ডাক্তার মুরাদের সাথে মাইন্ড গেম খেলা যাক। ভাই, ওই ডক্টর মুরাদ কিন্তু সাংঘাতিক একটা লোক। আমি কম কিসে। আজকে সন্ধ্যায় আমার আগের তৈরি করা গ্যাং লিডারদের নিয়ে প্রোগ্রামে বসবো। এই বলে আমি বিছানায় শরীরটা এড়িয়ে দিলাম। তখনই পুলিশের গাড়ির শব্দ আমার কানে এসে পৌঁছালো। আলম দৌড়ে জানালার পাশে গিয়ে দেখলো ফ্ল্যাটের নিচে অনেক পুলিশ সিঁড়ি বেয়ে উপরের দিকে আসতেছে। সে আমাকে উদ্দেশ্য করে বলল, ভাই, এখানে কেন আসলো? আমি কিছুই বুঝতেছি না। আলম, সবই হচ্ছে আমাদের ফোনের জন্য। ওরা আমাদের ফোনের লোকেশন অনুযায়ী এখানে এসে পৌঁছে গেছে। ফোন অন করে চলো, ছাদের উপরে মই দিয়ে পালিয়ে যায়। না ভাই, আপনি কোথায় যেতে পারবেন না। চারিদিকে পুলিশ ঘিরে রয়েছে। এখন একটাই উপায়, এই প্যাকেটটা নেন। কি আছে এখানে? দাড়ি ও গোপ। ও, এই বলে আলম ও আমি গাড়ি ও গোপ ব্যবহার করলাম।
ইতিমধ্যে পুলিশের লোকেরা রবার্টের রুমে ঢুকে আমাদের দিকে তাকিয়ে চিনতে না পেরে হতাশ হয়ে চলে যায়। হঠাৎ করে একজন একটা পার্সেল নিয়ে রবার্টের রুমে প্রবেশ করে বলতে লাগলো, মিস্টার রবার্ট, এই নিন আপনার পার্সেল। এই বলে লোকটা পার্সেলটা রেখে রবার্টের কাছ থেকে সাইন নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রবার্ট পার্সেলটা খুলে দেখলো ভেতরে একটা চিঠি রাখা আছে। রবার্ট চিঠি মেলে কিছুক্ষণ চিঠিটার দিকে তাকিয়ে বলতে লাগলো, কেন ভাই, এটা আপনার পার্সেল। ও দেখে চিঠিটা, এই নেন। এই বলে রবার্ট চিঠিটা আমাকে দিল। আমি চিঠিটা টেনে দেখতে লাগলাম। সেখানে লেখা আছে, হ্যালো KN, আমি ইচ্ছা করলে তোকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারতাম, কিন্তু তা না করে তোকে বাঁচিয়েছি, কারণ আমি পেন ড্রাইভটা তোর কাছ থেকে নিয়ে তোকে আমি আমার নিজের হাতে মারবো। আর হ্যাঁ, শুনে রাখ, সকালে কলেজে যার সাথে পেন ড্রাইভ নিয়ে তোর কথা হয়েছে সে হচ্ছে আমার লোক, সব সময় তোকে ফলো করে। দ্য ডেভিল। চিঠিটা পড়তেই আমি উচ্চস্বরে পৈশাচিক হাসিতে ফেটে পড়ে বলতে লাগলাম, ডেভিল, ডেভিল, দ্য ডেভিল। তুই কখনো আমায় মেরে ফেলতে পারবি না, বরং তোকে আমিই মারবো। আমার এরকম বিবাহ দেখে আলম বলে উঠল, ভাই সেই ডেভিল তো নিজেকে আড়াল করে রেখেছে, তাকে আপনি কি করে মারবেন? আলম, যা আমি জানি তা তুমি জানো না। ডেভিল তো পুচকে, তাকে খুঁজে বের করা আমার বাঁ হাতের খেলা। তাকে নিয়ে এই 2 ঘন্টা যাবত মাইন্ড গেম খেললাম। তার মানে আপনি যে পালিয়ে এখানে এলেন এটাও কি আপনার মাইন্ড গেম? আলম, ফোন বের করে আমার আন্ডারে কাজ করা সকল গ্যাং লিডারদের ফোন বের করে আমার গুপ্ত স্থানে রাত 1টায় আসতে বলো, পুরনো লোকদের সহ। ওকে ভাই। রাত 1টা বাজতে চলেছে, চারিদিকে অন্ধকার ছেয়ে গেছে। আমি আলম সাথে রবার্ট সহ একটা গাড়িতে বসে আছি। গাড়ি নিজ গতিতে চলছে আমার গুপ্ত আস্তানার দিকে। ঠিক 1টায় গুপ্ত স্থানের একটা রুমে পৌঁছে দেখলাম রুমটাতে কয়েক শত লোক চেয়ারে বসে আছে। আমি রুমটা থেকে সবার সামনের একটা চেয়ারে বসে পকেট থেকে সিগারেট বের করে টান দিতে দিতে বলতে লাগলাম, দ্য ডেভিল, আমি জানি তুই এখানেই আছিস আর মনে মনে আমাকে মারার প্ল্যান করতেছিস। শুনে রাখ, আমাকে মেরে ফেলা অত সহজ নয়। তোর মৃত্যু ঘনিয়ে এসেছে আর এখনই তোর মৃত্যু হবে। এই কথাটা বলা মাত্রই আমার সামনে থাকা শত লোকের মাঝে একটা লোকের বুকের ভিতরটা ছ্যাদ করে ওঠে। সে ভাবছে KN কি তাহলে আমাকে চিনতে পেরেছে, নাকি সে আন্দাজে ঢিল মারছে। না, সে কখনোই আমাকে চিনতে পারবে না, কেননা আমিও তো কখনো ডেভিল বেসে তার কাছে যাইনি। দ্য ডেভিল, নিশ্চয়ই এখন তুই ভাবছিস তোকে আমি কি করে চিনি। তোর যে গুপ্ত লোক আমাকে ফলো করতো, তাকে দিয়েই আমি মাইন্ড গেম খেলেছি, আর তোকে মারার জন্যই আজকের প্রোগ্রাম। এই বলে আমার প্যান্টের পকেট থেকে পিস্তলটা বের করে ডন মার্টিনের দিকে তাক করাতেই সে বলে উঠল, যে ভুল করে তাকেই তো ক্ষমা করা যায়, কিন্তু যে বেঈমানি করে তাকে কখনোই ক্ষমা করা যায় না, কেননা বেঈমানের কোনো ক্ষমা নেই। তুইও লিটনের মতো অর্থ আর ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছিস। এই বলে কয়েকবার ট্রিগারে চাপ দিতেই ডন মার্টিনের বুকটা গুলিতে ঝাঁঝরা হয়ে গেল। এবার সবার উদ্দেশ্যে বলতে লাগলাম, এই KN নয়নের সাথে যে বেঈমানি করবে সে যদি পাতালেও থাকে তবুও তাকে বের করে উচিত শিক্ষা দেব। বাই দ্য ওয়ে, আজকে প্রোগ্রাম এখানেই সমাপ্ত। এই বলে বাইরে আসতে দেখতে পেলাম আমাদেরকে চারদিক থেকে পুলিশ ঘিরে রেখেছে আর হ্যান্ড মাইকও বলতেছে, কেন তোমাকে চারপাশ থেকে প্রশাসন ঘিরে রেখেছে, পালাবার উপায় খুঁজবে না, তবে মারা পড়বে, এক্ষুনি স্যালেন্ডার করো। পুলিশ এসব বলতে থাকে। আমি একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলাম, এই KN কে ধরা অত সহজ না। এই KN ইচ্ছা করলে ধরা দিতে পারে, আবার ইচ্ছা করলেই থানা থেকে বের হতে পারে। আমি এই কথাটা বলা মাত্র চারদিক থেকে ঠাস ঠাস করে বোম ব্লাস্ট হতে লাগলো। এরই ফাঁকে আমরা সবাই পালিয়ে যাই। বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা দিতে যাব, অমনি টিভিতে আমার ছবি সহ আমার ব্যাপারে নিউজ দিচ্ছে। ড্রাগ সাপ্লাই ও বেইমানি কাজ সহ 208টা খুনের মামলায় ছদ্মবেশী মাফিয়া KN কে মন্ত্রী ও গ্রেফতার করার আদেশ দিয়েছে। KN কে নিয়ে সংসদ সদস্য ডক্টর মুরাদ হাসান বলেছে, যে করেই হোক অপরাধী KN কে 72 ঘন্টার মধ্যে আমি থানায় দেখতে চাই। নিউজটা দেখেই আমি ভাবতে লাগলাম, আমি যদি কোনো নিউজ চ্যানেলের মাধ্যমে ডক্টর মুরাদ হাসানের কুকর্মের ভিডিওগুলোর প্রকাশ করি তাহলে কেমন হয়? টাকলা মুরাদ, তুই যদি চলিস পাতায় পাতায় তাহলে আমি চলি ডালে ডালে। আমি এসব ভাবছি, তখনই আলম বলে উঠল, ভাই আপনার তো আবার কলেজে যাওয়া হবে না। আলম,
আমাকে এখন সবাই চিনে ফেলেছে। শোনো, তুমি কলেজে গিয়ে খুব দ্রুত লিটনের ডান হাত রাকিবের খোঁজ চালাও, সাথে রাকিবের থেকে লিটনের খোঁজ নাও। আর হ্যাঁ, হয়তো পুলিশে তোমার পিক পেয়েছে, তাই সাবধানে চলিও। ওকে ভাই। এই বলে আলম কলেজের দিকে যেতে লাগলো। আমি রবার্টকে ডাক দিয়ে বললাম, রবার্ট, তুমি কোনো ভালো চ্যানেল রিপোর্টারের খোঁজ নাও। ডক্টর মুরাদকে এবার উচিত শিক্ষা দিতেই হবে। ভাই, আমার এক বিশ্বস্ত মেয়ে ফ্রেন্ড রিপোর্টার আছে, তার সাথে কথা বলে দেখতেছি। এই বলে রবার্ট কাকে যেন ফোন করে ডক্টর মুরাদের কুকর্ম ওর সাথে আমার ব্যাপারে মিথ্যা কেসের কথা জানায়। একটু চাপ হলেও মেয়েটা রাজি হয়ে যায়। কানাডার ডক্টর মুরাদ হলো সংসদ সদস্য ও জনপ্রিয় একজন লোক। তার কুকর্মের ভিডিও যদি আমাদের চ্যানেল থেকে প্রকাশিত হয় তবে আমাদের চ্যানেল বহুত নামডাক হবে। বিকেল 5টা বাজতেই সারা দেশ জুড়ে ডক্টর মুরাদের নামে ছিছি বলা শুরু হয়ে গেছে, কারণ সময় টিভি চ্যানেলের ডক্টর মুরাদের গোপন ভিডিও সহ অর্থনৈতিক কাজগুলোর প্রকাশ করা হয়েছে, সাথে মিথ্যা সার্ভারের সমস্যার কথা বলে নেটের প্রবলেম দেখানো। জনগণ বলেছে একটা মন্ত্রী কিভাবে এমন কাজ করতে পারলো। ছি, একটা মন্ত্রীর কাজ হলো ভালোভাবে দেশটা পরিচালনা করার, সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আর সেই জায়গায় ডক্টর মুরাদ হাসান কেমনে পারলো এত বড় একটা অনর্থ কাজ করতে, এই জেনে জনগণ সব সদস্যদের বাকি মন্ত্রী ও রাষ্ট্রপতি মানতে পারছে না। প্রধানমন্ত্রী ডক্টর মুরাদের গোপন ভিডিওটা দেখে অনেক তাকে তার পদ থেকে পরিত্যাগ ঘোষণা দেয় এবং দ্রুত প্রশাসনকে ডক্টর মুরাদের গ্রেপ্তার করার কথা বলে সাথে এনকের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে। অন্যদিকে ডক্টর মুরাদ ও ওবায়দুর সময় টিভি নিউজটা দেখতেই চমকে ওঠে। ডক্টর মুরাদ যেন এক গভীর স্বপ্নের মধ্যে রয়েছে। সে এখনো সময় টিভি নিউজটা যেন বিশ্বাস করতে পারতেছে না। ওবায়দুর ডক্টর মুরাদকে চিন্তিত দেখে বলতে লাগলো, ভাই, এই বাংলাদেশে আর মনে হয় থাকা হবে না, চলেন এক্ষুনি অস্ট্রেলিয়ার পথে রওনা দেই। ঠিক বলছিস সবাই, তোর এখানে আর থাকা হবে না। অন্যদিকে ডক্টর মুরাদ ও ওয়াদুর সময় টিভি নিউজটা দেখে চমকে ওঠে। ডক্টর মুরাদে যেন এক গভীর স্বপ্নের মধ্যে রয়েছে। সে এমন সময় টিভি নিউজটা যেন বিশ্বাসই করতে পারছে না। ওয়াদুর ডক্টর মুরাদকে চিন্তিত দেখে বলতে লাগলো, ওই কে রে তুই, আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছিস, সামনে থেকে সর। যদি না বলি সরি, তবে কি করবি? ওই শালাম মাদাচ্ছদ, এমনি মেজাজ গরম আছে, বেশি কথা বলবি না। তুই আমাকে চিনিস না আমি কে। বেশি কথা বললে কি হবে? আর তুই কে রে? তোকে আমার চিনতে হবে। আমি সংসদ সদস্য এমপি ডক্টর মুরাদ হাসান। আমার পাওয়ার জানিস, আমি ইচ্ছা করলে তোকে এখানে মেরে পুঁতে দিতে পারে। তুই আমার কিছুই করতে পারবি না। আর কি যেন বলছিলি? সংসদ সদস্য তুই? তোকে তোর পদ থেকে পরিত্যক্ত ঘোষণা করে দিয়েছে। তোর পাওয়ার আগে ছিল, এখন নেই। প্ল্যানের বাইরে পুলিশ তোর জন্য অপেক্ষা করতেছে। চল পুলিশের কাছে। আমি এই কথা বলাতেই ডক্টর মুরাদ ও ওবায়দুর আমার পায়ে পড়ে গভীর কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলো, তুই যেই হোস না কেন, আমাদের পুলিশের কাছ থেকে বাঁচা। তোর যত টাকা লাগবে আমি দিব, তবুও আমাদের ব্যাপারে পুলিশকে কিছুই বলিস না। এই কিং কখনো অপরাধীদের এমনি এমনি ছেড়ে দেয় না। তার মানে তুই কি এন? মাস্টার জন্য চিনতে কষ্ট হচ্ছে বুঝছি, তাই না? এই বলে ওদের দুজনকে মারতে মারতে প্লেনের বাইরে বের করে এনে পুলিশের হাতে দিয়ে নিজের বাসায় গিয়ে আলমকে ফোন করে রবার্টের বাসায় না যেয়ে আমাদের বাসায় আসতে বলল। এদিকে বর্ণা ও লিটন ভাবছিল হয়তো এবার এনকে নয়ন পুলিশ কেসে বড় ফাঁসান ফেসে গেছে, নিশ্চয়ই তার ফাঁসি হবে। কিন্তু না, তাদের ভাবনার ধারা জল ঢেলে দিয়ে এনকে নয়ন ফাঁসির বা রায় নং, বরং সরকারের কাছ থেকে সম্মাননা পেয়েছে। লিটন এনকে সম্মাননা দেখে রাগে ফোঁস করতে করতে বর্ণার দিকে তাকিয়ে বলতে লাগলো, ওই শালা নয়নের ভাগ্যটা ভালো যে সব সময় বিপদ আপদ থেকে কোনো না কোনোভাবেই মুক্তি পাচ্ছে, কিন্তু আর কতদিন এভাবে বাঁচবে? তাকে আমি খুব শীঘ্রই দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় করব। লিটন, ওই কুত্তার বাচ্চাটাকে তাড়াতাড়ি মেরে ফেলতে হবে, ও এখন বেশি বেশি উঠতেছে। বন্যা। রাত 10টা বাজতে চলেছে। হঠাৎ করে আলম আমার রুমে এসে বলতে লাগলো, ভাই, আজকে আমি রাকিবকে কলেজে দেখেছিলাম, আর কলেজে এসে প্রকাশ্যে ড্রাগ সাপ্লাইয়ের কথা বলে গিয়েছে। কালকেও ঠিক 11টায় কলেজে আসবে ড্রাগ সাপ্লাই দিতে। ও, সবাই আমাকে এখন চিনে, তাই আমাকে ছদ্মবেশে কলেজে যেতে হবে। ভাই। এই বলে আলম চলে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। রাত 1টায় আমার ফোনের মেসেজে টিং টিং শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজে লেখা আছে,
অরিজিনাল ডেভিল ইজ ব্যাক। কে এন, তুই কি ভাবছিলি ডন মার্তিনকে মারতেই তুই ডেভিলকে মেরে ফেলেছিস? তুই ডেভিলের বাম হাতকে মেরেছিস, কিন্তু ডেভিলকে মারতে পারিস নাই। শোন, তোর মৃত্যু অতা শীঘ্রই হবে। দ্য অরিজিনাল ডেভিল। মেসেজ দেখা মাত্রই আমি অবাক হয়ে গেলাম। তবে কি ডন মার্তিনের পিছনে আরো বড় কোনো রকস্টার আছে, যে প্রতিনিয়ত আমার সাথে একের পর এক মাইন্ড গেম খেলতেছে? কে হতে পারে ওই ব্যক্তি? সে যেই হোক না কেন, আমাকে মারতে পারবে না, আমি তাকে মারবো। আমিও কম কিসে, আই এম KN, মাফিয়া কিং অ্যান্ড রকস্টার। আমিও মাইন্ড গেমের বেশ বড় মাপের খেলোয়াড়। বেশিক্ষণ জেগে না থেকে ঘুমিয়ে পড়লাম। সকালে 8টায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ছদ্মবেশ ধরে বাইক নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের গেট দিয়ে ঢুকে চারপাশে একবার তাকিয়ে বাইকটা পার্ক করে কলেজের মাঠ দিয়ে হাঁটতেছি। হঠাৎ করেই মেয়ের সাথে ধাক্কা খেয়ে আমি নিচে পড়ে যাই, আর মেয়েটা আমার উপরে। মেয়েটা তাড়াতাড়ি আমার উপর থেকে উঠে বলতে থাকে, সরি, আসলে আমি আপনাকে দেখতে পাইনি। আমি মেয়েটাকে দেখতেই অবাক, কারণ মেয়েটা আমার খুব পরিচিত একজন। মেয়েটার সাথে খুব কম সময়ের আমার বেশ খাতির হয়েছিল। কোনো এক অজানা বাধায় আঁকড়ে গিয়ে আমি মেয়েটার থেকে দূরে চলে এসেছি। মেয়েটা হলো রিয়া, যাদের ফ্ল্যাটে আমি আগে থাকতাম। আমি রিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। তার চোখ, মুখ, সাথে শরীর স্বাস্থ্য অনেকটা শুকিয়ে গিয়েছে। চোখগুলো কেমন যেন হয়ে গেছে, মনে হচ্ছে প্রতিদিন কান্না করে। এসব ভাবছি, তখন রিয়া আবারও বলে উঠল, কি দেখছেন এমন করে? না কিছু না, সরি, আমিও আসলে আপনাকে খেয়াল করিনি। আমি রিয়াকে উদ্দেশ্য করে কথাগুলো বললাম। রিয়া কিছু একটা ভেবে আমায় বলতে লাগলো, ওকে, আপনার কণ্ঠটা কেমন যেন আমাকে চেনা চেনা লাগতেছে। আমার কণ্ঠ আপনার চেনা? আপনাকে তো আমি আজকে প্রথম দেখতেছি। আমিও আপনাকে আজকে প্রথম দেখলাম, তবে আপনার কণ্ঠটা আমার খুব পরিচিত মনে হচ্ছে, একদম নয়নের কণ্ঠের মতো। হতেও পারে, আমার কণ্ঠ তার কণ্ঠের সাথে মিল রয়েছে। ভালো থাকবেন, বাই। এই বলে রিয়া প্রিন্সিপালের রুমের দিকে যেতে লাগলো। আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও হাঁটা ধরলাম। কিছুক্ষণ হাঁটার পর একটা জাম গাছের নিচে গিয়ে বসলাম। হঠাৎ করে পিছন থেকে একটা ছোট মেয়ে আমার কাছে এসে বলতে লাগলো, ভাইয়া, ভাবির জন্য একটা ফুল নেন, একদম তোর চাচা ফুল, ভাবিয়ে দিলে ভাবি খুশি হইব। আমি মেয়েটার দিকে তাকালাম। বয়স এই 7 কিংবা 8 হবে। এই বয়সে মেয়েটা লেখাপড়া বাদ দিয়ে ফুল বিক্রি করতেছে। মেয়েটাকে দেখে আমার কেমন যেন মায়া হলো, তাই জিজ্ঞেস করলাম, ফুল নেব একটু পর, তার আগে তোমার সাথে একটু গল্প করি। আচ্ছা, তোমার নাম কি, বাসা কোথায়? আমার নাম মায়া, রোড নাম্বার 3-এর সামরি করিতে আমার বাসা। হো, তুমি লেখাপড়া করো না? না, পড়ালেখার টেহা কই পামু, ঠিক মতো দুবেলা ভাতও খাইতে পারি না। কেন, তোমার বাবা মা নেই? বাবা থাইকাও নেই, আমগো কথা ভালো মতো ভাবি না, আর আমগো দিকে দেখেও না। প্রতিদিন মদ পান করে বাসায় গেছি, মা আর আমাকে মারে। মানুষের বাবা তাদের মায়াদের কত আদর করে টেহা দেয়, আর আমার বাবা প্রতিদিন মারে, খারাপ ভাষায় কথাবার্তা বলে। আমি পড়বে কি করে যে এই টেহা পাই? এই টেহা দিয়ে দুবেলা খেয়ে পরে পয়সা আসি। মেয়েটা করুণ গলায় কথাগুলো বলে জোরে একটা নিঃশ্বাস ছাড়লো। মেয়েটার মুখের দিকে তাকাতেই তার প্রতি স্নেহ আর মায়া আকর্ষণ করতেছে। যেই হাতে আজ থাকার কথা ছিল বই আর খাতা, ওই হাতে আজ অর্থ উপার্জনের বস্ত্র। যেই মুখে আজ থাকার কথা ছিল হ আ হস্যই দীর্ঘই, ওই মুখে আজ উপার্জনের আর্তনাদ। হায় রে পৃথিবীটা বড়ই অদ্ভুত। পকেট থেকে 2000 টাকা বের করে মায়াকে দিয়ে বললাম, মায়া, এই নাও 2000 টাকা। আজ থেকে তোমাকে ফুল বিক্রি করা লাগবে না। দেখবে কাল থেকে সবার বাবার মতো তোমারও বাবা ও তোমাকে আদর করবে। হাঁচা কথা বলছেন? এখন সোজা বাসায় যাবে। ঠিক আছে। এই বলে মায়া চলে গেলে আমি জাম গাছে মাথাটা হেলান দিয়ে বসে আছি। হঠাৎ করে শাঁসা শব্দে কলেজের গেট দিয়ে কলেজের ভিতরে 3টা গাড়ি প্রবেশ করে মাঠের মাঝখানে দাঁড় করালো। গাড়িগুলো থেকে 20টার মতো লোক বেরিয়ে আসলো। ওখান থেকে একটা ছেলে সিজ বাজাতেই কলেজের সমস্ত ছাত্রছাত্রী সহ শিক্ষকরা দ্রুত তাদের ঘিরে ধরে আমি বসা থেকে উঠে আস্তে আস্তে হেঁটে গেলাম ওখানে। অনেক ছাত্রছাত্রী ভিড় ঠেলে কিছুটা এগিয়ে গিয়ে লক্ষ্য করলাম ওখান থেকে একটা ছেলেটার নাম রাকিব। সে বলে উঠল, ড্রাগস ড্রাগস ড্রাগস। আচ্ছা, ড্রাগস বিক্রির কথা একটু পরে বলছি, তার আগে বলো তোমাদের এখানে ফারিয়াকে? ওই বের সাহস কত আমাদের লোকেদের ড্রাগস বিক্রির কথা পুলিশকে বলে? সবাই নিশ্চুপ।
কেউ কোনো কথা বলতেছে না। হঠাৎ করে ভিড় ঠেলে রাকিবের সামনে এসে একটা মেয়ে বলে উঠল, আমি ফারিয়া। আমি পুলিশকে তোদের মতো বেআইনি লোকদের ব্যাপারে বলেছি। তোদের কি মনে হয় তোরা যা যা বলবি তা সবাই পালন করবে? সবাই পালন করলেও আমি করব না। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি সে আমাদের ক্লাস ফ্রেন্ড ফারিয়া। সবাই ফারিয়ার এই সাহসিকতা দেখে অবাক। যে রাকিবকে দেখলে সবাই ভয় পায়, ওই রাকিবের সামনে থেকে এই মেয়ে অপমান করছে। সাহস আছেই বটে। ফারিয়ার কথায় রাকিব রেগে গিয়ে তার বাম হাত চেপে ধরে বলতে লাগলো, তোর তো দেখি দিমাগ বেশি, একটু বেশি উঠতেছিস। আজ তোর এমন হাল করবো যে এই সমাজে তোর এই সুন্দর মুখখানা দেখাতেই পারবি না। হাত ছাড় বলছি, বদমাস, হাত ছাড়, না হলে কিন্তু ভালো হবে না। হাত না ছাড়লে কি করবে গো সুন্দরী? এই বলে রাকিব ফারিয়ার ওড়নাটা এক ঝটকায় কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিবে, তখনই কোথা থেকে কে যেন লম্বা দাড়িওয়ালা এক যুবক এসে রাকিবের হাত থেকে ওড়নাটা নিয়ে ফারিয়ার বুকে মেলে দিল। এসব দেখে রাকিব রেগে গিয়ে বলল, ওই কে রে তুই? তোর জম। তুই হয়তো আমাকে না চিনে না জেনে এখানে এসেছিস। আমি রাকিব, মাস্টার মাইন্ড রকস্টার লিটন ভাইয়ের লোক। তোর এই রকস্টার লিটনকে আমার কাছে আসতে বলিস। লিটন ভাই তোর কাছে আসবে? তোকে মেরে এখানে পুঁতে দিতে তোর কবরটা লিটন ভাইকে দেখিয়ে বলবো। লিটন ভাই, এই দেখেন সাহসী লোকের কবর। এই বলে রাকিব আমার শার্টের কলার ধরে বুকে দিল একটা লাথি। আমি ছিটকে গিয়ে কিছুটা দূরে পড়লাম। আমার এই অবস্থা দেখে রাকিব সহ ওর লোকেরা সবাই হেসে উঠে বলল, ওই শালা তোর হিরোগিরি মুভিতে গিয়ে দেখাস, ভালো অভিনয় করতে পারবি। সাফিন যা, শালাকে মেরে হাড্ডিগুটি ভেঙে দে, আমি একটু সুন্দরীর সাথে একটু মজা করি। সাকিব সহ আরো কয়েকজন লোক হাতে লাঠি নিয়ে আমার দিকে এগিয়ে আসতে থাকে। অন্যদিকে রাকিব ও ফারিয়ার হাত ধরে ওর ওড়নাটা ফেলে দিবে, তখনই সাফিনের আহত দেহটা রাকিবের পায়ে এসে পড়ল। রাকিব চমকে উঠে আমার দিকে তাকিয়ে দেখে আমি এক এক করে ওর লোকদের লাঠিতে পিটাচ্ছি। এক সময় রাকিবের সমস্ত লোকদের পিঠে আধমরা করে রাকিবকে বললাম, এ রাকিব, তোর লিটন ভাইকে গিয়ে বলিস আমি KN এর লোক। আমার লোকেদের মারার প্রতিশোধ তো নেবই, সাথে তোর KN-কেও মারবো। এই বলে রাকিব সহ ওর লোকেরা গাড়িতে করে চলে গেল। কলেজের সবাই আমার দিকে তাকিয়ে আছে, সাথে ফারিয়াও। ফারিয়া ভাবছে যেখানে রাকিবের নাম শুনলে সবাই ভয় পেত, সেখানে এই ছেলেটা তার লোকদের মারলো। সে কি KN এর লোক? সে কি নিজের আত্মরক্ষার জন্য ওই কথাটা বলল, নাকি সত্যিই সে KN এর লোক? ফারিয়া আর এসব না ভেবে আমার কাছে এসে বলল, ধন্যবাদ ভাইয়া। আর হ্যাঁ, ওরা খুব ডেঞ্জারাস লোক, ওরা কিন্তু আবার আপনার কাছে আসবে, সাবধানে থাকবেন। আমি ফারিয়ার কথায় কোনো উত্তর না দিয়ে একটা মুচকি হেসে আমার বাইকের কাছে এসে বাইকটা নিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের গেটে যেতেই কেউ একজন পিছন থেকে বলে উঠল, ওই দাড়িওয়ালা KN এর লোক বলে ডাক দিল। বাইকটা থামিয়ে পিছনে তাকাতে দেখি রিয়া আমার দিকে আসছে। সে আমার কাছে এসে বলতে লাগলো, ভাইয়া আপনি কি সত্যি KN এর লোক? কেন? ভাইয়া প্লিজ আমাকে KN এর সাথে একবার দেখা করিয়ে দিবেন, প্লিজ ভাইয়া। সরি, KN ভাইয়ের সাথে কেউ দেখা করতে পারবে না, আর উনি বিনা কারণে কারোর সাথে দেখা করবে না। প্লিজ ভাইয়া, প্লিজ। সরি। এই বলে বাইক স্টার্ট দিয়ে বাসায় যেতে লাগলাম। রাত 1টা বাজতে চলেছে। চারদিকে কুটকুটে অন্ধকার ছেয়ে গেছে, চাঁদেরও কোনো দেখা নেই। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেট টানছি। হঠাৎ করে পিছন থেকে কে যেন আমার মুখে কি যেন ধরলো। কিছুক্ষণ পর আস্তে আস্তে আমার চোখ দুটি বন্ধ হতে লাগলো। যখন আমার চোখ খুললো তখন আমি নিজেকে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় একটা অন্ধকার বন্ধ রুমের মধ্যে আবিষ্কার করলাম। আমার সামনে একটা মোমবাতি টিপ টিপ করে চলছে। মোমবাতির টিপ টিপ আলোতে দেখা যাচ্ছে ঘরটার চারদিকে মানুষের কঙ্কাল আকৃতির ভয়ঙ্কর পেন্ডিং লাগানো। হঠাৎ করে দরজার খোলার আওয়াজ এসে আমার কানে পড়ল। আমি দরজার দিকে তাকিয়ে আছি। দরজার ওপাশ থেকে রাকিব সহ আরো কয়েকজন রুমটায় প্রবেশ করলো। আমি মাথাটা নিচু করে আছি। রাকিব রুমটাতে প্রবেশ করে বলতে লাগলো, কিরে KN, শুনেছি তুই নাকি বড় একজন মাফিয়া ছিলি। 4 বছর আগে পুরো আন্ডারগ্রাউন্ডে নাকি তোরই রাজত্ব ছিল। আমাদের গ্যাংয়ের লিডার রকস্টার বন্যা চৌধুরী নাকি তোর স্ত্রী। আরও শুনেছি তোকে বাসরাতেই নামাজরত অবস্থায় গুলি করে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তুই বেঁচে গিয়েছিলি। আবার কিছুদিন আগে ডন মাতিন সহ ডাক্তার মুরাদকে দিয়ে তোকে মারতে চেয়েছিল, সেখানেও নাকি তুই মাইন্ড গেম খেলে বেঁচে গিয়েছিস। আবার সরকার কর্তৃক সম্মাননাও পেয়েছিস, কিন্তু আজকে আর বাঁচতে পারবি না। রাকিবের কথাগুলো শুনে আমি একটা মুচকি হেসে বললাম,
জন্ম নিলে মৃত্যুকে সাহিত হতেই হবে, যে কোনো পদ্ধতিতেও মানুষকে বরণ করে নিতেই হবে। আর হ্যাঁ, যদি আল্লাহ না চায় তবে তুই আমাকে মারতে পারবি না। হাসালি রে, শোন, তোকে এখানেই মারতে পারি, কিন্তু তোকে এখন মারবো না। তুই আমার লোকেদের মেরেছিস, তাই তোর মৃত্যুটা আমি একটু ভয়াবহ কঠিনতমভাবে দিতে চাই। ওই শাফিন, কি দেখছিস? নে, শুরু কর। রাকিব কথাটা বলাতে ওর সাথে থাকা লোকরা লাঠি নিয়ে এসে আমাকে উড়াধরা পিটাতে লাগে। একসময় সবাই হাঁপিয়ে যায়, আমার মুখ থেকে টপ টপ করে তাজা রক্তগুলো পড়তে থাকে। আমি রক্তগুলো দেখে মুচকি হাসলাম। আমার হাসিটা সবার চোখের আড়াল হলেও রাকিবের চোখের আড়াল হতে পারেনি। রাকিব ভাবছে, একে এত পিটালো, তবুও আবার সালা হাসতেছে। হয়তো সালা KN মরার শোকে পাগল হয়ে গেছে। অর্ধমৃত অবস্থায় যে ব্যক্তি হাসতে পারে বুঝে নিন সেই কিন্তু ঠান্ডা মাথার ভয়ঙ্কর একজন লোক। সে ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কাজ করে আর মৃত্যুকে ভয় না করে বন্ধুভাবে কেননা মৃত্যু অনিবার্য। পাতালে থাকলেও মৃত্যু গ্রাস করবেই। রাকিব নিজের ফোনটা বের করে কাকে যেন ফোন করলো। কিছুক্ষণ পর বাইরের থেকে গাড়ির ব্রেক হওয়ার শব্দ ভেসে আসলো। তা শুনে রাকিবের দিকে তাকালাম। রাকিব উচ্চস্বরে হেসে বলল, KN, তোর মৃত্যুর দূত আসতেছে। আন্ডারওয়ার্ল্ডের ভয়ানক ব্যক্তি, কুখ্যাত খুনি লিটন শাহ, সাথে তোর মিসেস রকস্টার বন্যা চৌধুরী। রাকিবের মুখের কথাটা শুনে আমার মুখে এক চিলটা হাসি ফুটে উঠলেও তা এক নিমেষেই শেষ হয়ে যায়। কারণ বন্যাকে আমি কত না কত ভালোবেসেছিলাম, আর সে আমার মা, বোন এবং প্রিয় বন্ধু ও তার মা বাবাকেও মেরে ফেলেছে। ভাবতেও যেন কলিজের ভিতরে আঘাত প্রাপ্ত হচ্ছি। তখনই রুমটাতে লিটন, বন্যা ও সাথে আরও কয়েকজন লোক প্রবেশ করলো। বন্যাদের সাথে থাকা একটা মেয়েকে দেখে আমি বেশ অবাক হয়ে যাই। সত্যি বলতে কি, মেয়েদের বিশ্বাস করতেই নেই। তারা বিশ্বাসের সুযোগ নিয়ে বুকে ছুরি মেরেই দেয়, নয়তো এমন কিছু করে যে বেঁচে থাকতেও মরার মতো বাঁচতে হয়। মেয়েটা আর কেউ নয়, সে হলো রিয়া। রিয়াকে এমন অবস্থায় দেখে মেয়ের প্রতি একদমই বিশ্বাস উঠে গেছে। বন্যা আর লিটন আমাকে দড়িবদ্ধ অবস্থায় দেখে জোরে জোরে হাসতে থাকে, বলতে লাগে, ধন্যবাদ রাকিব, আমাদের শত্রুকে আমাদের নিকটে হাজির করার জন্য। অনেক দিন ধরে একে মারতে চেয়েও মারা হয়নি, অনেকবার বেঁচে গেছে আমাদের হাত থেকে। লিটন ছিল আমার BF, সে এই KN নয়নের হয়ে কাজ করত। সে অনেক দিন যাবৎ একে এর দলে থেকেও মারতে চেয়েছিল, কিন্তু লিটন ব্যর্থ হয়। কেননা এই মালটা বেশ চালাক চতুর ছিল, তাই লিটন আমাকে দিয়ে ভালোবাসার নাটকের মধ্যে KNকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমিও একে মারতে ব্যর্থ হই। তাই বাসরের বাসায় থাকা সবাইকে মেরে ফেলে রাতে নফল নামাজের মধ্যে এক গুলি করে নদীতে ফেলে আসি। কিন্তু শালা ভাগ্যক্রমে যে কিভাবে বেঁচে গেল, কিন্তু আজকে সে কিছুতেই বাঁচতে পারবে না। এই বলে বন্যা আমার দিকে বন্দুক তাক করে ধরে বলতে লাগলো, সরি মাই বেবি, লিটনের ভালোবাসার জন্য আমি সব কিছু করতে পারি। বন্যা ট্রিগারে চাপ দিবে, তখনই পিছন থেকে একটা গুলি এসে বন্যার হাতে লাগাতে বন্দুকটা তার হাত থেকে পড়ে যায়। আমি মাথাটা নিচু করে উপরে ওঠাতেই দেখতে পেলাম রিয়া বন্যার মাথায় বন্দুক ঠেকিয়ে বলতেছে, শোনো বোনা, আমার বাবাও আমি একদিন নদীতে ঘুরতে যাই। সেখানে নদীর ধারে দেখি একটা যুবক গুলিবদ্ধ অবস্থায় পড়ে আছে। বাবা ও আমি যুবকটার শ্বাস চেক করে দেখি শ্বাস চলছে, তাই হাসপাতালে নিয়ে যেয়ে তাকে সুস্থ করি। সেই যুবকটা আর কেউ না, সেই হলো নয়ন, KN নয়ন। নয়নকে আমাদের পাশে রেখে দেই। তাকে ধীরে ধীরে আমি ভালোবাসতে লাগলাম। একদিন হঠাৎই সে কিছু না বলে আমার জন্য একটা চিঠি লেখে আমাদের বাসা থেকে বেরিয়ে যায়। সেদিন তার চিঠিটা পড়ে বুঝলাম সে আন্ডারওয়ার্ল্ডের কিং KN। সে তার পরিবারের লোকেদের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। নয়ন চলে যায়, আমি খুব ভেঙে পড়ি। হঠাৎ করে একদিন টিভিতে তাকে গ্রেপ্তারের ঘোষণা দেয়। সেদিন থেকে তাকে আমি খুঁজতে শুরু করি। হঠাৎ করে একদিন আমার এক বন্ধু রবার্ট আমার নিউজ চ্যানেলের মধ্যে দিয়ে KN এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও ডক্টর মুরাদের কুকর্মের ভিডিওগুলো ফাঁস করতে চায়। আরও বলে যে বোনা ও লিটন নামে কোনো লিডার গ্যাং তাকে মারতে চায়। সেদিন আমি আমার নিউজ চ্যানেলে মুরাদের সব কুকর্ম ফাঁস করে দিয়ে KNকে উদ্ধার করি, আর আমাদের মারার জন্য তোমাদের দলের রাকিবকে প্রেমের জালে পটিয়ে তোমাদের দলে প্রবেশ করি। এখন বলছি, নয়ন দড়িগুলো খুলে দাও, নয়তো তুই মারা পড়বি।
রিয়ার কথাগুলো শুনে তার দিকে তাকাতেই সে একটা শুকনো মুচকি হাসি দিল। বন্যার আগে ফুসফুস করতে করতে বলল, রিয়া তুমি সব কি বলছো? আমি ঠিকই বলছি, তাড়াতাড়ি তোর লোকেদেরকে বল যেন নয়নকে মুক্ত করে দেয়। বন্যা হাত দিয়ে তার লোকদের ইশারা করাতে তার লোকেরা আমাকে মুক্ত করে দিল। আমি এখনো চেয়ারে বসে আছি। পকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেটটা আগুনে ধরিয়ে টানতে শুরু করলাম। সিগারেট টানতে আজ বেশ মজাই লাগছে। সিগারেটের আজকের মতো স্বাদ কখনো পাইনি। একজন ক্ষুধার্ত লোকের সামনে যদি অনেকগুলো খাবার রাখা হয় তবে সে খুবই খুশি হবে। তবে যখন তার আগের ক্ষুধার্ত অবস্থার কথা মনে হবে তখন কিছুটা মন খারাপ হবে। তেমনি কোনো প্রতিশ্রুতি মানুষের সামনে যদি তার চির শত্রুকে রাখা যায় সেও কিন্তু অনেক খুশি হবে। কিন্তু যখন তার আগের স্মৃতিগুলোর কথা মনে হবে তখন কিন্তু ওই ক্ষুধার্ত লোকটার মতো মন খারাপ হবে। লিটন বন্যা এবং নিজেকে বিপদে দেখে কান্নায় মিশ্রিত হয়ে বলতে লাগলো, কেএন ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না, প্লিজ কেএন ভাই ক্ষমা করে দেন। লিটনের কথায় আমি চেয়ার থেকে উঠে উচ্চস্বরে পৈশাচিক একটা হাসি দিয়ে বলতে লাগলাম, ক্ষমা তো তাকেই করা যায়, উচিত যে ভুল করে, কিন্তু যে বেঈমানি করে তাকে নয়। কারণ বেঈমানদের কখনো ক্ষমা করতে নেই, তারা সময় আর সুযোগের সৎ ব্যবহার করে। এই বলে বন্যার হাত থেকে পড়ে যাওয়া বন্দুকটা হাতে নিয়ে লিটনকে গুলি করে ওর বুকটা ঝাঁঝরা করে দিলাম। তখনই হঠাৎ করে কেউ একজন রিয়ার হাতে থাকা বন্দুকটা কেড়ে নিয়ে তাকে লাথি মেরে ফেলে দেয় এবং আমার দিকে বন্দুক তাক করে বলতে থাকে, তোমার খেলা শেষ কেন, এবার আমাদের খেলা শুরু। আমি অজানা লোকটার দিকে তাকাতেই অবাক, কারণ এ তো ফারিয়াও লিটনদের দলে। ফারিয়া তুমি এখানে? কেন আমি চিনতে পারতেছো না? যেদিন তুমি ওই কলেজে ভর্তি হয়েছিলে সেদিন বন্যাও আমাকে ওই কলেজে পাঠিয়েছিল। সে বলেছিল কেএন ওই কলেজে আমার সন্ধানে ভর্তি হবে আর কেএনকে তুমিই খুঁজে বের করবে। সেই মোতাবেক আমি কাজ চালিয়ে যাই, কিন্তু মুরাদের ব্যাপারে টিভিতে তোমার পিক প্রকাশ করে তুমি ছদ্মবেশ ধারণ করে। তোমাকে খুঁজে বের করতে কালকের নাটকটা আমরা করেছিলাম আর রাতেই তোমাকে কয়েকজন লোক দ্বারা তুলে আনি। তুমি রেডি হও মরার জন্য। আমাকে মারা এত সহজ নয়। তাকিয়ে দেখো তোমার চারপাশটা। ফারিয়ার চারপাশে তাকিয়ে দেখে বন্যা ছাড়া আর কেউ বেঁচে নেই, আর তার পিছনে কয়েকটা ছেলে আর রিয়া দাঁড়িয়ে আছে। ফারিয়া ভয় পেয়ে যায়। সে তার হাতে থাকা বন্দুকটা ট্রিগারে চাপ দিবে, তখনই পিছন থেকে আলম তাকে গুলি করে। এসব দেখে বন্যা আমার পায়ে পড়ে কান্না করতে থাকে। নয়ন আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ। আগেই বলেছি বেঈমানদের আমি ক্ষমা করি না। এই বলে ঠাঁস ঠাঁস করে বন্যাকে গুলি করে কান্নায় ভেঙে পড়লাম। অনেক মানুষকে মেরেছি, কখনো চোখে পানি আসেনি, কিন্তু আজকে কেন যেন চোখ জোড়া বাঁধা মানছে না। কারণ বন্যাকে একসময় আমি অনেক ভালোবেসেছিলাম। রিয়া আর আলম আমাকে সান্ত্বনা দিয়ে বাসায় নিয়ে যায়। আমার রুমে শুয়ে আছি, রিয়া ও আলম আমার পাশে বসে আছে। রিয়া বলে উঠল, নয়ন আমাকে ভালোবাসতে তো তোমার আর কোনো বাধা নেই। রিয়ার কথায় তার দিকে তাকালাম। তার চোখ দিয়ে অজস্র অশ্রু পড়তেছে। আজকে কেন জানি রিয়ার প্রতি এক অজানা অনুভূতি আমার মনের ভিতর কাজ করতেছে। তখনই আলম বলে উঠল, ভাই প্লিজ ভাবিকে ফিরিয়ে দিবেন না, উনি সত্যি আপনাকে ভালোবাসে। ঠিক আছে আলম, তোমার কথাই হলো। তোমার ভাবিকে আজকে তাহলে নিজের করে নেই। আমার কথা শুনে রিয়ার এক ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, সাথে কিছুটা লজ্জাও পেল। এনকে ভাই চলেন আপনাকে আর ভাবিকে নিয়ে আপনার আগের বাসাতে যাই, ওখানেই না হয় শুভ কাজটা সেরে ফেলি। আলম ঠিকই বলেছেন, কিন্তু আমাকে আজ থেকে কে এন নয়, শুধু নয়ন ভাই বলে ডাকবি। ওকে ভাই চলেন ভাবি, এখানেই আমরা রওনা দেই। আমার বাবার কাছে আগে যেতে হবে। রিয়া আঙ্কেলকে আমার বাসায় নিয়ে যাব, উনি ওখানেই থাকবে। আলম রিয়া এবং আঙ্কেলকে নিয়ে আমার বাসায় গিয়ে আমাদের বিয়ের কাজটা সেরে ফেললাম। আজকে আমার বাসর রাত, এখন 9টা বাজতে চলেছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আনমনে সিগারেট টানছি। তখনই পিছন থেকে আলম আমার হাতে থাকা সিগারেটটা ফেলে দিয়ে বলল, ভাই এখন থেকে আপনার মুখে সিগারেট নয়, ভাবির মুখে ছোঁয়া থাকবে। আলম দিন দিন তুই কিন্তু ফাজিল হচ্ছিস। এসব কথা এখন ছাড়েন, ভাবি আপনার জন্য অপেক্ষা করছে। এই বলে লিটন আমাকে ছাদ থেকে টেনে নিয়ে গিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে চলে গেল। আমাকে রুমে আসতে দেখে রিয়া বিছানা থেকে নেমে এসে আমাকে সালাম দিয়ে বলল, যাও অজু করে আসো, নামাজ পড়বো। যথা আজ্ঞা মহারানী। এই বলে উঁচু করে এসে নামাজ পড়লাম। রিয়া বিছানায় গিয়ে বসে পড়ল। এখনো আমি রিয়ার মুখটা দেখতে পাইনি। ধীরে ধীরে বিছানার কাছে গিয়ে বিছানায় বসে রিয়ার ঘোমটাটা
খোলাতে বলে উঠলাম, মাশাল্লাহ, আমার বউকে তো অন্য দিনের চেয়ে আজকে একটু বেশি সুন্দর লাগছে। আমার কথায় রিয়া একটু লজ্জা পেয়ে মাথাটা নিচু করলো। আমি ধীরে ধীরে রিয়ার খুব নিকটে গিয়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে তাকে জড়িয়ে ধরে হারিয়ে গেলাম এক অজানা সুখের রাজ্যে। সমাপ্ত।